আজকে আমরা দেখব কনভেক্স হাল। এটা মোটামুটি একটা কঠিন টপিকই, আমি নতুন শিখলাম। ইউটিউবেও তেমন পাই নাই, বা পাইলেও C++-এ কোনো কোড পাই নাই, সব জাভা দিয়ে করা। তো যাই হোক, শুরু করি। কনভেক্স হাল কি? এটা হচ্ছে সাপোজ আমাদের কাছে অনেকগুলা পয়েন্ট আছে, অনেকগুলা বিন্দু আছে, বা এনিথিং, এমন কিছু আর কি। এমন কিছু বিন্দুরে আমি কয়েকটা বিন্দুকে কানেক্ট করা এমন একটা পলিগন বানাইতে হবে যাতে সবগুলা বিন্দু, অর্থাৎ কানেক্ট করা বিন্দুগুলো ছাড়া বাকি সব বিন্দু ওই পলিগনের ভিতরে থাকে। তাইলে ওই পলিগনটা হইতেছে আমাদের কনভেক্সাল। এখন শুধু এরকম থাকলেই হবে না, কারণ আমরা চাইলে এমনও তো করতে পারি, লাইক এইগুলোর যদি আমি কনভেক্সাল বানানোর জন্য মানে একটা পলিগন তৈরি করি এমন যে সবগুলা এদের ভিতরে আছে, লাইক এমন করলাম। এমন করলে কি হলো, একটা পলিগন তৈরি হয়েছে। সবগুলো বিন্দু কানেক্ট করে একটা পলিগন বানাইছি, আর ভিতরে কোনো বিন্দু নাই বা না থাক সেটাও সমস্যা নেই, আমাদের প্রত্যেকটা বিন্দুকে এই দাগের মধ্যে থাকলে হয়েছে। বাট এটা কোনো পলিগন হয় নাই, মানে কনভেক্সাল হয় নাই আর কি। তো ওইটা একটা পলিগন হয়েছে হয়তো, বাট কনভেক্সাল হয় নাই, ঠিক আছে। তো এটা আসলে কিভাবে করতে হবে? কনভেক্সাল হচ্ছে, আমরা যদি সংজ্ঞাটা দেখি, ফর্মাল সংজ্ঞা যেটা, কনভেক্সাল ইজ এ সেট অফ পয়েন্টস দ্যাট ইজ দ্য স্মলেস্ট কনভেক্স পলিগন, ঠিক আছে। মানে একটা স্মলেস্ট কনভেক্স পলিগন তৈরি করতে হবে যেটা সবগুলা বিন্দুকেই তার মধ্যে রাখতে পারে, এমন একটা পলিগন। তো এইটা হচ্ছে বিষয়টা এমন যে সাপোজ আমরা যে এটা করছিলাম, এই তিনটা কানেক্ট করছিলাম, ঠিক আছে। এখন এই তিনটা কানেক্ট করতে আমি যেই দাগটা ইউজ করছি, এইটার চেয়ে আমি যদি সরাসরি এটার সাথে এটা কানেক্ট করতাম তাহলে কি আমাদের কম লাগতো না? অবশ্যই এই ডিস্টেন্সটা কম, তাই না? এই ডিস্টেন্সটা আমাদের অবশ্যই কম। সো আমি চাই শর্টেস্ট ডিস্টেন্স কভারে যাতে আমি একটা পলিগন তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের মেইন ইচ্ছা আর কি। সেইটাই হবে আমাদের কনভেক্সাল। সেম ভাবে এখান থেকে আমি চাইলে কি এইটা কানেক্ট করে তারপরে এখানে যেতে পারি, অথবা সরাসরি একটা লাইন দিয়ে এখানে যেতে পারি। অবশ্যই সরাসরি লাইনটার কি লেন্থ কম লাগতেছে। সো এটা সেম ভাবে এখানেও আমি চাইলে তো এইভাবেও করা সম্ভব, আবার এটার সাথে সরাসরি কানেক্ট করাও সম্ভব। তো অবশ্যই সরাসরি কানেক্টটা বেটার। তো এই দিক দিয়েও এটার সাথে এটা সরাসরি কানেক্ট করলাম। এইখানেও এইভাবেও পসিবল, সরাসরি কানেক্টও পসিবল, বাট সরাসরিটাই আমাদের নিতে হবে, স্মলেস্ট লাগবে। আর এখানে বাকি আছে এই দুইটা, তো এইটা। তো এই যে আউটার যেই দাগটা, এইটা হচ্ছে আমাদের মেইনলি হইছে কনভেক্স হল। ভিতরের গুলা বাদ, কি বাদ দেওয়া সম্ভব? তো আমাদের এই বাইরের অংশটাই কি হয়েছে, আমাদের কনভেক্সাল হয়েছে। তো মোটামুটি আশা করি আইডিয়া পাওয়া গেছে। এই পলিগনটা হচ্ছে আমাদের কনভেক্সাল। আরো সুন্দরভাবে কইতে গেলে, যদি স্যারের এইখানেই আছে যদিও, যে এমন একটা অনেকগুলা নাট পোতা আছে একটা কাঠের মধ্যে। তো এখন আমি যদি এক সাইড থেকে একটা রাবার ব্যান্ড পেঁচানো শুরু করি, যদি চারপাশ দিয়ে রাবার ব্যান্ডটাকে পেঁচাই, অবশ্যই কি একদম বাইরের, একদম প্রত্যেকটা সাইডের একদম বাইরের দিকের যেই নাটটা আছে ওইগুলাতেই তো পেঁচাবে, তাই না? ভিতরের গুলাতে তো পেঁচানো সম্ভব না। যে এই যে এইটার সাথে এইটার কানেকশন করতে গেলে এইভাবে কিন্তু কানেকশনটা হয়নি, কানেকশন একদম সোজাসুজি হয়েছে, শর্টেস্ট ডিস্টেন্সেই কানেকশনটা হয়। তো এইটা হচ্ছে আমাদের একটা কনভেক্স হাল তৈরি হয়েছে। আশা করি কনভেক্স হাল কি জিনিস এটা বোঝা গেছে, ঠিক আছে। এবার সামনে আগাই, দেখি এরপরে কি আছে। আচ্ছা, এখানেও দেয়া আছে এই যে, আচ্ছা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কনভেক্স হাল তৈরি হলে এমন হইতে হবে যে ভিতরের কোনো বিন্দুদের যদি আমি ইন্টারনালি কোনো একটা এরকম সরাসরি কানেক্ট করি, কোনো কানেকশন কোনো কানেকশনই কি করবে না, বাইরের যেই কনভেক্স হালের যেই বাহুগুলা, যেই পলিগনের সেই বাহুগুলারে ক্রস করবে না। লাইক এই যে এইটা কেন এটা হচ্ছে না, কারণ এই দুটারে আমি যদি কানেক্ট করি তাহলে এই যে এইটারে ওভারল্যাপ করে ফেলতেছে, এমন হওয়া যাবে না।
লাইন ডাজ নট স্টে ইনসাইড দ্য শেপ, মানে এই সবগুলা লাইন কি করতে হবে, এই শেপের ভিতরে থাকতে হবে, নাইলে কনভেক্সাল হবে না। এভাবেও হয়, মানে অনেকগুলো ওয়ে আছে এটা বোঝার। হুম, এবার আরো ওয়ে কি, অ্যানাদার ওয়ে হচ্ছে কনভেক্স হালের প্রত্যেকটা কোণ, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেগুলো ভিতর দিকের কোণ সবগুলাই কি হবে, 180-র চেয়ে কম হইতে হবে, প্রত্যেকটাই 180-র চেয়ে ছোট হইতে হবে। এই যে এখানে এগুলো অবশ্যই 180 থেকে ছোট কোণ। বাট আমি যদি এইরকম একটা নেই, ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা, এই ভিতরের দিকের কোণটা কিন্তু 180-র চেয়ে বড় হয়ে গেছে, বাইরেরটা ছোট হয়েছে কিন্তু ভিতরেরটা 180-র চেয়ে বড় হয়ে গেছে, সো এটা কনভেক্সাল হবে না। সবগুলা কোণ কি হতে হবে, 180-র সমান হলেও চলে, 180-র সমান অথবা ছোট হইতে হবে। আর এইগুলোর, আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের কনভেক্স পলিগন, আর এইগুলারে বলা হয় কনকেভ পলিগন, ঠিক আছে। হ্যাজ অ্যাট লিস্ট অন ইন্টেরিয়র অ্যাঙ্গেল গ্রেটার দেন 180 ডিগ্রি, মানে মিনিমাম একটাও যদি এমন কোণ থাকে ইন্টেরিয়র অ্যাঙ্গেল যেটা 180 ডিগ্রির চেয়ে বড়, সেটারে আমরা কনকেভ পলিগন বলি। আচ্ছা, এখন দুইটা অ্যালগোরিদম আছে এই কনভেক্স হলের, স্যারের স্লাইডে দুইটা অ্যালগোরিদম আছে, জার্ভিস আর গ্রাহাম স্ক্যান। তো আমরা আজকে জাস্ট জার্ভিসটা দেখবো, কারণ এটাই অনেক বড়, বাট এটার কোড এই গ্রাহাম স্ক্যানের চেয়ে ইজি আছে আমি যতদূর দেখলাম। সো এইটার জন্য, আচ্ছা, জার্ভিস অ্যালগোরিদমকে গিফট র্যাপিং অ্যালগোরিদমও বলা হয়। এখন মেইন হচ্ছে, এখানে তো স্যার স্টেপ বলছে, স্টেপ বলতে গেলে আমাদের আগে বুঝে আসতে হবে আসলে কেমনে এটা তৈরি হয়। উম, আচ্ছা, অ্যাকচুয়ালি এটার ওয়ে কি, এই জার্ভিস অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কিভাবে একটা এই কনভেক্স হাল তৈরি করব। এইটা হচ্ছে এমন যে আমরা একটা স্টার্টিং পয়েন্ট প্রথমে সিলেক্ট করব। স্টার্টিং পয়েন্ট কেমন, আমরা যদি চিন্তা করি যে আমি যদি দেখি যে এটা আমাদের কি ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, তাই না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমরা যেই কনভেক্স হালটা তৈরি করব, যেই পলিগনটা তৈরি করব, এমন কি কোনো সময় পসিবল যে যে কোনো একদিকের একদম বাইরের বিন্দুটা কোনো সময় মিস করছে, অর্থাৎ প্রত্যেকটা সাইটের একদম, যদি আমি এই বরাবর চিন্তা করি, সবচেয়ে বাইরের দিকে বা সবচেয়ে নিচের দিকে যেই বিন্দুগুলো আছে এইগুলো তো অবশ্যই কি পলিগনের বাহুর মধ্যে পড়বে, তাই না, এইগুলা মিস যাওয়া পসিবলই না। একদম বাইরের দিকে যে কোনো দিকের একদম বাইরের দিকের বিন্দুগুলো মিস যাওয়া কখনোই পসিবল না। তো আমি যদি এই যে ওয়াই অক্ষে সবচেয়ে নিচের বিন্দু কে আছে এটা চিন্তা করি, এইটা সবচেয়ে নিচের বিন্দু, এক্স অক্ষে সবচেয়ে বামে কে আছে, এটা আছে, আবার ওয়াই অক্ষে সবচেয়ে উপরের দিকে কে আছে, এইটা আছে, এক্স অক্ষে সবচেয়ে ডানের দিকে কোনটা আছে, এইটা আছে। এইগুলা কোনো সময়ই পলিগনের বাইরে বাইরে পড়বে না কখনো, মানে এইগুলাই আমার বাহুর উপরে পড়বে, কারণ এই বাইরের বিন্দুগুলারে কোনো সময় আমি ভিতরের দাগ দিয়ে ওগুলারে ভিতরে আনতে পারবো না, বাইরের গুলাতে অবশ্যই আমার দাগ যাইতে হবে। সো এইরকম ওয়াই অক্ষে দুইটা পাওয়া সম্ভব, এক্স অক্ষেও দুইটা পাওয়া সম্ভব। তো আমাদের সবগুলো দরকার নেই, আমাদের একটাই মাত্র স্টার্টিং পয়েন্ট দরকার, যে আমি স্টার্ট করব কোথা থেকে অ্যাকচুয়ালি। সো স্যারের কোড অনুযায়ী স্যার করছে কি, এক্স অক্ষের একদম বাম পাশের যে বিন্দু আছে ওইটা দিয়ে আমরা যাত্রা শুরু করছি। তো এই এক্স অক্ষ বরাবর একদম বাম পাশের বিন্দু কোনটা, এইটা আমাদের একদম বাম পাশের বিন্দু, এটা আমাদের স্টার্টিং। সাপোজ এটা আমরা P1 দিলাম, এটা P1 দিলাম, আচ্ছা না P0 দিই, তাহলে স্যারেরটার মতো একটা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, সবগুলোর আমি পয়েন্ট করি, আচ্ছা সবগুলো বিন্দুকে আমি একটা করে নাম দিলাম 0 থেকে 9 পর্যন্ত। এখন কথা হচ্ছে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে। আমরা স্টার্টিং পয়েন্ট ঠিক করে নিচ্ছি যে P0 থেকে স্টার্ট হবে, এখন আমরা অবশ্যই কি বাহু আঁকা শুরু করব। এখন বাহু কোন দিকে আঁকবো, কোড কিভাবে বুঝবে যে আমি কোন দিকে বাহু আঁকবো, কোন দিকে যাব, কিভাবে বুঝবো। সেটার জন্য আমরা কি জানি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন মানে কি, আমরা জানি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে এদিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হচ্ছে এটার উল্টা দিকে, আমাদের ঘড়ি যেদিকে ঘুরে আর যেদিকে না ঘুরে। সো স্যার যেটা
প্রেফার করছে, মানে এটা ক্লকওয়াইজ ডিরেকশনের কাজ দিয়েও করা যাবে পুরোটা, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েও পুরোটা করা যাবে। বাট যেইটা করা যাবে মানে ক্লকওয়াইজ করলে সবগুলাই ক্লকওয়াইজ দিয়েই করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ করলে সবগুলাই অ্যান্টি ক্লকওয়াইজই করতে হবে, এমন আর কি। তো স্যার ক্লকওয়াইজ করছে, আমরাও সেটাই করি। তো এইখান থেকে আমাদের কোড অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আর কি আগামে আমাদের অবশ্যই প্রত্যেকটা এগুলো কি আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? আমাদের প্রশ্নে এক একটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখন আমি স্থানাঙ্কগুলোকে এরকম আমরা ইন্ডেক্সিং করবো আর কি, যে এটা 0 নাম্বার ইন্ডেক্সে ছিল, এটা 1 নাম্বার ইন্ডেক্সে ছিল, যাতে আমরা সিকোয়েন্সটা ধরে রাখতে পারি। কারণ কোডে তো আমার একটা লুপ চালায় বোঝাইতে হবে যে আমাদের এই বিন্দুগুলো আছে, এইগুলাই যাও পরপর, একটা সিরিয়ালে তো যাইতে হবে। তো যদি এরকম যাই, অবশ্যই P0 তো আমি স্টার্ট করেই ফেলছি। আমরা এখান থেকে একটা দাগ প্রথমে চিন্তা করলাম P1, P1 একটা চিন্তা করলাম, বাট এটা ফাইনাল না কিন্তু। কারণ আমরা এমনিতেও কি জানি, এই দাগটা কিন্তু অবশ্যই পলিগনের মধ্যে পড়বে না, আমাদের অ্যাকচুয়াল পলিগন কিন্তু এইটা, এই বাইরের বিন্দুগুলো, তাই না? বাট কোড এটা তো শুরুতেই বুঝবে না, সেইটা P1 এই দাগটা দিবে। এখন এই দাগটা দেওয়ার পর সে দেখবে পরবর্তী, না মানে এইটা কি সবচেয়ে রাইটের বিন্দু কিনা, বা এইটার রাইটে আরও কেউ আছে কিনা। প্রথম হচ্ছে এইটার রাইটে কোনো বিন্দু আছে কিনা। কারণ আমরা কি করব, আমরা কি করতেছি, আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে চিন্তা করতেছি না। অর্থাৎ আমি এইখান থেকে কতগুলো দাগ হওয়া সম্ভব আছে, আমি দাগগুলো দিই আগে। এইখানে একটা দাগ হওয়া সম্ভব, এইখানে সম্ভব, এইখানে সম্ভব, এগুলো সম্ভব, এই সবগুলো দাগই পসিবল না। P0 থেকে তো এতগুলো দাগ আমার আঁকা পসিবল, কিন্তু আমি কোনটা নিব অ্যাকচুয়ালি? আমি বানাইতে চাচ্ছি কনভেক্সালটা, তো আমি যদি এই দিকে একটা বিন্দু নিতে চাই, তাই না? সাপোজ আমি এইভাবে ঘুরতে চাচ্ছি বিষয়টা, মানে এইরকমভাবে পলিগনটায় ঘোরাইতে চাচ্ছি। তো এই যদি আমি ঘোরাইতে চাই, তাইলে অবশ্যই আমি স্টার্ট করতেছি তো এখান থেকে। অবশ্যই আমার কি সবচেয়ে এই দিকের যে বিন্দুটা, এইটা নিব না? অর্থাৎ আমাদের এখনের বিন্দুটা কোনটা হবে? অবশ্যই এই P9 হবে। P9টাই তো আসতে হবে আমাদের, 1 2 3 4 এগুলা ঘুরে ঘুরে P9 এ আসবে। বাট একটা লজিক তো লাগবে যে কেন P9 এ কেনই যাবে, অন্যগুলা কেন সিলেক্ট করবে না। সেই লজিকটাই হচ্ছে এখানে, যে সবচেয়ে রাইটে, সবচেয়ে রাইট সাইডে, অর্থাৎ আমি একটা দাগ যেটা কল্পনা করছি, এই দাগটা কি সোজাসুজি তো, আহ, এই দাগটা কি সোজা এইদিকে যাওয়ার কথা না? এইদিকে যাওয়ার কথা। এখন আমরা দেখব এই দাগের রাইটে কেউ আছে কিনা। এই দাগের রাইট মানে কোনটা? এইটা হচ্ছে রাইট সাইড, এটা রাইট, এটা লেফট, তাই না? এই দাগের রাইট সাইডে, অর্থাৎ বেশি ক্লকওয়াইজ কেউ আছে কিনা। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমাদের বিন্দুগুলা দেখার, যে বিন্দুগুলা কি বেশি ক্লকওয়াইজ আছে কিনা, অর্থাৎ রাইটে থাকলে বেশি ক্লকওয়াইজ, আর যদি লেফটে থাকে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। এখন রাইটে তো অনেকগুলো আছে, তো যেটা বেশি ক্লকওয়াইজ, বেশি রাইটে আমরা সেটা নিব। এটা হচ্ছে লজিক। তো আমরা প্রথমে P1 দেখলাম, এবার দেখব P2। P2 বিন্দুটা কি এই, মানে P0 P1 যে রেখাটা, এইটার চেয়ে কি P0 P2 এটা কি লেফটে আছে নাকি রাইটে আছে? এটা বোঝার সূত্র সবকিছু আছে, ভেক্টর দিয়ে আমরা করব, এটা দেখতেছি পরে। আপাতত আইডিয়াটা বুঝি, যে আমরা একটা দাগ নিলাম P0 P1 এই রেখাটা, আরেকটা রেখা নিলাম এইটা। এখন দেখবো এই দুইটা রেখার মধ্যে, মানে আমাদের আগের বিন্দু কি ছিল? আদি বিন্দু ছিল আমাদের P1। এখন পাইলাম P2। P2 কি লেফটে আছে নাকি রাইটে আছে? অবশ্যই লেফটে আছে, তাহলে এটা বাদ। লেফটেরটা আমরা নিব না, আমরা নিব বেশি রাইট খুঁজতেছি আমরা। P2 বাদ, তাহলে P2 আমরা নিচ্ছি না, এগুলো সরাই দিই। হুম, P2 আমরা নিলাম না। এবার দেখি P3, এটা কি রাইট আছে? এটাও তো লেফটে আছে, তাই না? P3ও লেফটে আছে, এটাও আমরা নিব না। P4, P4টা অ্যাকচুয়ালি একদম সোজাসুজি পড়ে গেছে না? P1 যেই দাগে, P4ও আমরা ধরতেছি সেই দাগেই, ঠিক আছে? P1 আর P4 একই দাগে হয়ে গেছে। এইরকম কোনো বিন্দু পাইলে ওইটা একটা স্পেশাল কেস, এইগুলোরে বলা হয় কোলিনিয়ার। কোলিনিয়ার। এই কোলিনিয়ার কোনো পয়েন্ট যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা সরে যাবে। আমি কি P1 রে নির্দেশ করে রাখছিলাম না, P1 P0 P1, এই দাগের সাথেই তো সবগুলোর আমি এক এক করে তুলনা করতেছিলাম। বাট কোনো সময় যদি এমন পাই যে আমার নির্দেশিত বিন্দুটার কোলিনিয়ার একটা পয়েন্ট পাইছি, তাইলে আমি দেখব কোলিনিয়ার পয়েন্ট
চারটের মধ্যে কোনটা দূরে আছে, যেইটা বেশি দূরে আছে বড় দাগ যেটা হবে সেটাই আমরা রাখবো। এটারও লজিক কোডে আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের এইখানে P1, এই P0 P1 এর সাইজটা বড় নাকি P0 P4 এর সাইজটা বড়? অবশ্যই P0 P4, এই দাগটা বেশি বড়। তো আমাদের ওই পয়েন্টারটা P1 এর থেকে সরে যাবে, আমরা P4 নিয়ে অ্যাকচুয়ালি কাজ করবো। আমরা এখন কি P0 P4 এর দাগ নিয়ে কাজ করতেছি, মানে এই দাগটা নিয়ে কাজ করা এই দাগটা নিয়ে কাজ করা তো অ্যাকচুয়ালি একই, তাই না? বাট আমরা দূরের দাগটা নেই, বড় দাগটা নিলাম। তো P4 দেখলো কি P1 P4 দুইটাই তো সেম দাগে ছিল, তো P4টা নেওয়া হয়েছে। আমরা এখন কিন্তু রাইট সাইডে কিছু পাইনি। এইবার আসি P5, P5 এ আসলাম, এটা কি অবশ্যই রাইট সাইডে আছে। আচ্ছা, একটু কালার চেঞ্জ করি। P0 থেকে আমাদের কি এবার P5 এ, এইখানে আমরা অবশ্যই একটা লজিক দিয়ে চেক করব। তো আমরা চেক করলে দেখব P5টা আমাদের রাইটে আছে। রাইটে থাকলে কি হবে, আমাদের পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে। আমরা আর P0 P4 নিয়ে কাজ করব না, কারণ আমরা দেখছি যে এর চেয়েও রাইটে একজন আছে, বেটার কেউ আছে। সো আমরা ওইটাকে আর পয়েন্ট করব না। আমাদের নতুন দাগ হয়ে গেছে P0 P5, কারণ এটা রাইটে আছে। এরপরে আমরা কি পাইছি, P6 একদম দেখলাম বরাবর আছে। P6 একদম P0 P5 এর ওই লাইন বরাবরই আছে। তাইলে আমরা কোনটা নিব? এটাও কি আমাদের একটা কোলিনিয়ার পয়েন্ট। তো কোলিনিয়ার পয়েন্ট যেহেতু, আমরা কি করব, P5টা বাদ দিব, P6 নেব, কারণ P6টা দূরে আছে। P5 দূরে থাকলে আমরা P5এই রাখতাম। সো আমাদের এখনের পয়েন্টার বিন্দু হচ্ছে P6, অর্থাৎ P0 P6 এই রেখার সাথে আমরা তুলনা করব। এরপর আছে P7, P7 এর সাথে যখন আমরা কানেক্ট করব, P7 এর সাথে কানেক্ট করলে আমরা এখানেও দেখবো যে P0 P6 রেখাটার চেয়ে P0 P7 এটা বেশি রাইটে আছে। এটা অবশ্যই কি বেশি রাইটে আছে। যদি আমি এই বরাবর হাঁটা শুরু করি আর কি, অবশ্যই এটা আমাদের রাইট পয়েন্ট। সো P7 আমাদের নতুন বিন্দু, কারণ আমরা দেখতেছি এটা রাইটে আছে। তাহলে আমাদের এই P0 P6 এই দাগটা আর কাজ করবে না। ঠিক আছে, এরপরে আমাদের আছে P8। তো আমরা যখন P8 আঁকবো, P8 আঁকলে দেখবো কি এটা তো লেফটে আছে, এটা তো রাইটে নাই, সো এটা এমনি বাদ। এরপরে আঁকবো আমরা P9, P9 আঁকলাম। এখন কি দেখলাম যে P0 P7 রেখার চেয়ে P0 P9 এই রেখাটা বেশি রাইট সাইডে আছে, মানে এটা লেফট এটা রাইট। তাইলে কি আমরা নতুন বিন্দু হিসেবে সিলেক্ট করবো কাকে, P9 কে। আমরা এইটাকে সিলেক্ট করব, এটা বাদ। আশা করি বোঝা গেছে। এখন আমাদের দাগ হইলো P9। এরপর আমরা কি দেখব, আমাদের কাছে আর কোনো বিন্দু বাকি নেই, তো ফাইনাল সিলেক্ট হলো কে, P9। অর্থাৎ আমরা একটা দাগ পাইছি মাত্র P0 থেকে P9। সেম ভাবে P9 থেকে আমরা আবার শুরু করব, P9 থেকে আমরা আবার শুরু করব। তো আবার শুরু করলে আমরা কি করব, আবার এই P0 থেকে শুরু, P9 P0 এই দাগটাই সিলেক্ট। এখানে কে ভিজিট করে ফেলছে না করে ফেলছে এরকম আমরা প্রথমত দেখি না, আমরা চেক করতে পারবো, কারণ একটা ভিজিটেড বিন্দু এটা কোনো সময় রাইটে পড়বে না। ঠিক আছে, যে P0 কোনো সময় P9 থেকে অন্য দাগের রাইটে পড়বে না, যে নতুন করে এটা দাগ দিতে হবে। সো এটা আলাদা করে হ্যান্ডেল করা লাগে না, যে ভিজিটগুলা বাদ দেওয়া অন্যগুলা চেক করা, এমন কিছু করা লাগে না এখানে। সো P9 P0 প্রথমে, মানে আমরা লুপ চালাই কি 0 1 2 এই সিকোয়েন্সে যাবে। তো প্রথমে P0 দেখলো, আচ্ছা এই রেখা। এরপর P1 পাইলো, অবশ্যই P0 P1 এর থেকে এটা রাইট সাইডে আছে, তো P1 বিন্দুটা নিল। এইবার P1 P2 এটা কি কোলিনিয়ার পয়েন্ট হয়ে গেছে না, তাহলে P1 না নিয়ে আমরা P2 নিলাম। P2 নিলাম, এরপরে যখন P3 নিব এটা রাইটে আছে, এরপর যখন P4 নিব এটা রাইটে আছে, P5 নিলে এটা আরও রাইটে, P6 নিলে এটা আরও রাইটে, P7 নিলে আরও রাইটে, P8 এটা রাইটে না, এটা লেফটে পড়ে যাবে, ওটা এমনি বাদ। আর P9 তো নিজেকে তো আর চেক করবে না। সো আমরা এখন এর বিন্দু কোনটা পেলাম, P9 থেকে P7, কারণ এইটাই সবচেয়ে কি আমার রাইট মোস্ট পয়েন্ট, তাই না? সো আমাদের নতুন লাইন হচ্ছে P9 থেকে P7। সেমভাবে P7 থেকে যদি শুরু করি, প্রথমত ওইটাই P0 একটা দাগ, P7 থেকে P0 একটা দাগ, P1 P2 P3 P4 P5 P6 P7 তো নিজেই, P8 P9 এটা। তো সবচেয়ে রাইট মোস্ট আমাদের এই যে P6টা সবচেয়ে রাইটে আছে, সো আমরা এখন P6টা নিব।
P7 থেকে আমরা নিব অবশ্যই P6। এরপরে আমরা চেক করলে দেখবো যে সবচেয়ে রাইটে আমরা P4ই পাবো। এইখান থেকে P2ই অবশ্যই সবচেয়ে রাইটে পাবো লাস্টে এইখান থেকে যখন আমরা দেখব শুধুমাত্র লাস্ট পয়েন্টের ক্ষেত্রে দেখা যাবে কি P0টাই আমাদের কি সবচেয়ে রাইট মোস্ট পয়েন্ট, ঠিক আছে? কারণ এখানে তো আমাদের একটা লুপ ক্লোজ করতে হবে, তাই না? মানে কনভেক্স হাল মানে কি একদম লাস্টে তো P0তে ফেরত আসবে। তো আমরা প্রত্যেকবারই কি করছি P0 থেকেই কিন্তু শুরু করছিলাম। তো প্রত্যেকবারই অন্য পয়েন্টগুলো অবশ্যই রাইট সাইডেই পড়ছে, বাট লাস্ট বিন্দুটা থেকে P0টাই সবচেয়ে রাইটে পড়বে সবসময়। আর এখানে ওই সিলেক্টেড হয়ে থাকবে। সো যখন সিলেক্টেড বিন্দুটা আমাদের স্টার্টিং পয়েন্ট হয়ে যাবে তখনই আমাদের কাজ শেষ, আমাদের কনভেক্স হাল তৈরি হয়ে গেছে। আইডিয়াটা বোঝা গেছে? এইটা এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। তো ইমপ্লিমেন্ট করতে গেলে মেইন লজিক হচ্ছে দুই তিনটা, যে আমরা কীভাবে বুঝবো একটা আরেকটা রাইটে আছে, তারপরে কোলিনিয়ার হলে দূরত্ব কোনটা বেশি সেই দূরত্বগুলো বের করা, আর বারবার কি নেক্সট কে আছে, সিলেক্ট করব কাকে, এরকম লজিক। এই দুই তিনটা লজিকের মধ্যেই পুরোপুরি কোডটা মেইনলি আছে। আমরা এখন সূত্রগুলো আগে দেখার ট্রাই করি। তার আগে দেখি একটু স্যারের স্লাইডে আসলে কি আছে এই অ্যালগরিদম নিয়ে। আমরা এখন যেহেতু কি একটু আইডিয়া তো পাইছি যে কিভাবে অ্যাকচুয়ালি এটা তৈরি হবে, সো এইবার স্যারের এই লেখাগুলো আমরা পড়ি। প্রথম স্টেপ 1, ফাইন্ড স্টার্টিং পয়েন্ট। আমরা কি স্টার্টিং পয়েন্ট খুঁজছিলাম না এক্স অক্ষের একদম বাম পাশের বিন্দুটা? তো স্যার এটাই করছে, লুক এট অল পয়েন্টস অ্যান্ড ফাইন্ড দ্য ওয়ান উইথ দ্য স্মলেস্ট এক্স কোঅর্ডিনেটস, লেফট মোস্ট এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে? সেটা আমরা ফাইন্ড করবো, এটা আমাদের স্টার্টিং। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যদি এমন হতো এই স্টার্টিং পয়েন্ট লাইক আমার একটা বিন্দু আছে -1,2, আরেকটা আছে -1,6, এই দুটাকে অ্যাকচুয়ালি এক্স অক্ষের বাম দিকে একই বরাবর একটা বিন্দু না? এক্স অক্ষের বাম দিকে একই বরাবর একটা বিন্দু। তো সেই ক্ষেত্রে আমি কোনটা নিব? সেই ক্ষেত্রে আমরা নিব যেটার ওয়াই এর মানও ছোট, যেটার ওয়াই এর মানও ছোট হবে, অর্থাৎ 2টা নিব, অর্থাৎ -1,2 এইটা আমরা নিব। অর্থাৎ সেম হইলে মানে মেইনলি কি আমরা এক্স অক্ষের সবচেয়ে ছোট মানটা নিব। এখন যদি দুইটার ছোট মান থাকে বা একাধিকের ছোট মান থাকে আর কি, তো আমরা ওয়াইও যার ছোট তাকেই নিব, এটা হচ্ছে কথা। So, এই যে যদি সেম স্মলেস্ট এক্স কোঅর্ডিনেট থাকে, পিক দ্য ওয়ান উইথ দ্য স্মলেস্ট ওয়াই কোঅর্ডিনেট, ওয়াই এরও লোয়েস্টটা নাও, এটা হচ্ছে কথা। তো এই পয়েন্টটা অবশ্যই কি ডেফিনেটলি অন দ্য কনভেক্স হাল। আমরা দেখছি যে একদম আউটার মোস্ট পয়েন্টগুলো অবশ্যই কি পলিগনের বডিতে থাকবেই। মেক দিস ইয়োর কারেন্ট পয়েন্ট। তো আমরা যেটা নিয়ে স্টার্টিং পয়েন্টটাকে এখন কি কারেন্ট পয়েন্ট হিসেবে সেভ করলাম, ঠিক আছে? এইবার ইনিশিয়ালাইজ করতে হবে কিছু, যে আমরা অ্যান্সারটা স্টোর করব। তো এই যে ক্রিয়েট অ্যান এমটি লিস্ট টু স্টোর হাল পয়েন্টস, আমরা কি ফাইনালি একটা সিরিয়াল দেখাবো না? আমরা তো ফাইনালি এই বিন্দুগুলাই দেখাইতে হবে যে আমার কনভেক্স হালের পয়েন্ট কোনগুলো। আমরা তো আর কোডের আউটপুটে তো আর চিত্র বানাইতে পারবো না, আমাদের কি পয়েন্টগুলো বলে দিতে হবে যে এই পয়েন্টগুলা এই অর্ডারে কানেক্ট করলে আমরা পলিগন পেয়ে যাব। তো আমার কি পয়েন্টগুলাকে আমার ভেক্টরের মধ্যে রাখতে হবে। অ্যাকচুয়ালি পয়েন্টগুলো না, আমরা তো করবো যে প্রত্যেকটা পয়েন্টকে আমি কি বলছি ইন্ডেক্সিং করে দিব না, P0 P1 P2 এইভাবে করে ইন্ডেক্স তো করে দিব। সো আমরা ইন্ডেক্সগুলো অ্যাকচুয়ালি স্টোর করব। তো তখন তো এমনিতেই আমরা ইন্ডেক্সের ওই বিন্দুগুলো প্রিন্ট করে দিলেই তো আমার হয়ে যাবে যে হাল পয়েন্ট কোনগুলো। সো ওই পয়েন্টগুলো স্টোর করার জন্য আমাদের একটা এমটি লিস্ট অ্যাকচুয়ালি ভেক্টর লাগবে। আর অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট টু হাল লিস্ট আছে শুরুতেই। আমরা তো এটাতে এমটি একটা ভেক্টর তৈরি করলাম, ঠিক আছে? এখন এই ভেক্টরে আমরা পয়েন্টগুলো বসাবো। তো স্টার্টিং পয়েন্টটা কি মাস্ট এই ভেক্টরেরও পার্ট হবেই, তো শুরুতেই আমরা এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন বাকি পয়েন্টগুলো খুঁজতে হবে আমাদের বাকি কাজের মাধ্যমে। ফাইন্ড নেক্সট হাল পয়েন্ট, এটার জন্য কি হবে? সেট নেক্সট পয়েন্ট। আচ্ছা, আমরা একটা ভেরিয়েবল নিব আর কি, মানে আমরা তো কারেন্ট পাইলাম, কারেন্ট হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটাই, ঠিক আছে? এখন আমার পরবর্তী আরেকটা পয়েন্ট লাগবে না, আমাদের অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট লাগবে। কারণ আমরা কি দেখছিলাম, যদি এটা P0 হয়, P0 পয়েন্ট হয়, এখান থেকে প্রথমে P1 এর সাথে একটা কানেক্ট করো, P1 এর সাথে একটা কানেক্ট করো, আর P2 এর সাথে একটা কানেক্ট করো। এমন দুইটা কানেকশন থাকা লাগবে সব সময়। এরপরে আমরা কি চেক করবো যে এই কানেকশনটা বেশি ডানে নাকি এই কানেকশনটা বেশি ডানে, এইটা আমাদের জানা লাগবে, তাই না? সো এই জিনিসটার জন্যই আমরা, এইটা হচ্ছে আমাদের কি কারেন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের কারেন্ট পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট। আর
বাকিটা হচ্ছে আমরা যে লুপ চালায় বাকি আরেকটা পাবো, ঠিক আছে? আমরা একটা পাবো নেক্সট পয়েন্ট, আরেকটারে আমি লুপ চালায় ধরলাম আইতম পয়েন্ট। তো এইরকম 3টা পয়েন্ট আমার সিরিয়ালি থাকবে। 3টা পয়েন্ট আমার থাকবে এবং এই 3টা পয়েন্টের মাধ্যমে আমরা 2টা রেখা তৈরি করব এবং তাদের মধ্যে তুলনা করব কোনটা রাইটে আছে কোনটা লেফটে আছে। তো যদি এই যে যদি সেম পয়েন্ট হয় তাহলে তো এটা আমরা ইগনোর করব, কারণ P0 থেকে তো আমি P0 তে লাইন তৈরি করব না, সো এটা জাস্ট ইগনোর, বাকি সবগুলোই আমরা কাজ করব। ইফ নেক্সট পয়েন্ট ইজ নাল, অর্থাৎ আমরা শুরুতে, অর্থাৎ আমরা যে নেক্সটটা ডিক্লেয়ার করব, আমরা ইন্ট নেক্সট ইকুয়ালস টু -1 দিয়ে রাখবো, ঠিক আছে? এটা তো আর কোনো ইন্ডেক্স বা কিছু হইতে পারে না। ইনিশিয়ালাইজ করলাম -1 দিয়ে। তো আমরা দেখব যে নেক্সট যদি এখন -1 থাকে, -1 মানে কি, আমি আই তো দূরে থাকে, আমি এখনো প্রথম নেক্সট পয়েন্টটা এখনো সিলেক্ট করি নাই। যদি -1 থাকে তার মানে কি আগে নেক্সট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সো আমরা নেক্সট পয়েন্ট সিলেক্ট করলাম একটা, P1 কে নেক্সট দিলাম, অর্থাৎ আমি P0 দিয়ে যাত্রা শুরু করছি, আমার কারেন্ট হচ্ছে P0। এখন আমার নেক্সটের ভ্যালু দিচ্ছি -1। দ্যাট মিন্স কি, আই এর লুপ চালাবো আমি I0 থেকে শুরু করে আমরা 9 পর্যন্ত ধরছিলাম না, 9 পর্যন্ত লুপ চালাইলাম, ঠিক আছে? তো কি হবে, I0 চেক করতে আসবে, তো এটা তো ও নিজেই, সো এটা স্কিপ। I1 এ যাবে, I1 এ গেলে তার স্কিপ হবে না, তো P1 এর এদিকে গেল। তো এইখানে গেলে কি হবে, দেখলো যে নেক্সটের ভ্যালু -1 আছে, অর্থাৎ নেক্সটের মধ্যে আমরা এখনো কিছু বসাইনি। সো ওই P1টাকে সে নেক্সটের মধ্যে দিয়ে দিল, নেক্সটের মধ্যে P1টাকে দিয়ে দিছে। তো দেয়া শেষ, নেক্সট আমি পেয়ে গেছি। এরপর যখন আই এর ভ্যালু 2তে যাবে, আই এর ভ্যালু 2তে গেলে দেখবে কি এটা P0 না, সো স্কিপ করবে না। এইটার মধ্যে ঢুকবে না, কারণ নেক্সট তো অলরেডি আমরা বসাই ফেলছি, নেক্সট তো আর এখন -1 না, সো এই কন্ডিশনেও ঢুকবে না। তো বাকি ওই 2টা কোথায় সেট হবে, অবশ্যই এই আয়ের মধ্যে সেট হবে। এইভাবে আমার 3টা পয়েন্ট বারবার সেট হইতে থাকবে, সেটা আমরা কোডে বিস্তারিত দেখবো পরে। সো এখন এটার জন্য কি করছে, যে নেক্সট পয়েন্ট দিল ক্যান্ডিডেট পয়েন্টে, আর নেক্সট পয়েন্ট যদি নাল না হয়, যে নেক্সট পয়েন্টে আমি যখন P1 বসাই ফেলছি, তখন কি করব, মোর ক্লকওয়াইজ, এই যে ইফ দ্য ক্যান্ডিডেট পয়েন্ট ইজ মোর ক্লকওয়াইজ দেন নেক্সট পয়েন্ট, অর্থাৎ এইটার নেক্সট পয়েন্ট সিলেক্ট করা থাকে, অর্থাৎ মোর ক্লকওয়াইজ যে আছে, P2 তো মোর ক্লকওয়াইজ না আমরা দেখতেছি, বাট সিলেক্ট করে এটাকে বাদ দিতে হবে আর কি পরে। ইফ দ্য ক্যান্ডিডেট পয়েন্ট ইজ টু দ্য রাইট অফ দ্য লাইন ফ্রম কারেন্ট পয়েন্ট টু নেক্সট পয়েন্ট, দিস মিনস মোর ক্লকওয়াইজ, অর্থাৎ এখনের পয়েন্ট থেকে, মানে এটা তো লেফটে, সাপোজ এখানে আছে P3, তো এখনের পয়েন্টটা যদি এই কারেন্ট আর নেক্সট এদের যে লাইন তাদের থেকে যদি বেশি রাইটে থাকে, তার মানে সে মোর ক্লকওয়াইজ, তার মানে আমাদের কি আপডেট করতে হবে। আপডেট করতে হবে কাকে, আমরা কি এই লাইনের সাথে তুলনা করতেছিলাম না, নেক্সট পয়েন্টের সাথে আমরা তুলনা করতেছিলাম, তাই না? আই তো আমাদের ভেরিয়েবল, বারবার আই চেঞ্জ করতেছি, তো এই নেক্সট পয়েন্টটাই চেঞ্জ করে ফেলতে হবে P3-তে, কারণ আমরা ওইটার সাথে আর তুলনাই করব না। আমাদের মেইন তুলনাই হচ্ছে কারেন্ট আর নেক্সট দিয়ে, আই হচ্ছে ভেরিয়েবল, বারবার চেঞ্জ হতে থাকবে। সো আমরা নেক্সট পয়েন্টেরটাই চেঞ্জ করে দিব ওই নতুন ভেরিয়েবলে। এরপরে ইফ দ্য ক্যান্ডিডেট পয়েন্ট ইজ এক্সিস্টিং অন, আচ্ছা ওই যে সেম লাইনে যদি থাকে, অর্থাৎ P1 এখানে সাপোজ একটা ছিল, ওইখানে ছিল P2, তখন আমরা কি বলছিলাম, কোলিনিয়ার পয়েন্ট। এই 3 পয়েন্ট কি কোলিনিয়ার। তো এমন হইলে আমরা কি করব, যেটা দূরে আছে, কম্পেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য কারেন্ট পয়েন্ট, এই কারেন্ট থেকে দুইটার কম্পেয়ার করব ডিস্টেন্স। তো যদি দেখি যে বেশি ফার্দার, অর্থাৎ বেশি দূরে আছে, সেই ক্ষেত্রে তাকে আমি নেক্সট পয়েন্ট দিব, আর যদি ক্লোজার হয় তাহলে ইগনোর করে দিব ক্লোজার অনকে, আমরা দূরেরটা রাখবো। তো এগুলো মোটামুটি সবই আমরা দেখে আসছি, এটা আরেকটু দেখলাম। এবার অ্যাড টু হাল, যদি দ্য নেক্সট পয়েন্ট ইউ ফাউন্ড ইজ নেক্সট ভার্টেক্স অফ দ্য কনভেক্স হাল, তাহলে এটাকে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ ওই যে আমরা এরকম কে রাইটে আছে খুঁজতে খুঁজতে যখন একদম রাইটের পয়েন্টটা পেয়ে যাব, যখনই পেয়ে গেছি তার মানে সবচেয়ে রাইটের পাইছি, মানে কি ও অবশ্যই কি কনভেক্স হালের বডিতে আছে, কনভেক্স হাল পয়েন্টের মধ্যে আছে। সো সেটাকে আমরা কি ওই যে কনভেক্স হাল একটা ভেক্টর বানাইছিলাম, এখানে কি এখন ওই নেক্সটটাও দিয়ে দিব, রিপিট অর স্টপ, অর্থাৎ এটা বারবার এই কাজটা চলতে থাকবে বারবার কি আমাদের কারেন্ট পয়েন্টটা, আচ্ছা যখন এই যে আমরা যখন নেক্সট পয়েন্ট পেয়ে গেছি, তখন কি আর এটা কারেন্ট থাকবে, যখন পেয়ে গেছি তো এখন আমাদের কারেন্ট হয়ে যাবে এইটা, এইটা হবে আমাদের কারেন্ট। এখন এই 0 থেকে আমি আবার নেক্সট বসানো শুরু করব, আইগুলা চেক করতে থাকবো, তাই না? সেম কাজ চলতে থাকবে এরকম, যে সেট ইউর কারেন্ট পয়েন্ট টু দ্য নেক্সট পয়েন্ট এবং গো ব্যাক টু স্টেপ 3, অর্থাৎ এই স্টেপ 3-তে আবার যাও, সবগুলা কাজ করতে থাকো, ঠিক আছে?
আহ, আর কতক্ষণ আমরা রিপিট করব, কিপ রিপিটিং আনটিল ইয়োর নেক্সট পয়েন্ট বিকামস স্টার্টিং পয়েন্ট। দ্যাট মিন্স যখন দেখবো আমাদের, যেই সময় দেখবো আমাদের, আমরা কি বারবার কি করতেছি, আমাদের নেক্সট পয়েন্টটা খুঁজতেছি না, আমরা নেক্সট পয়েন্টটা সার্চ করতেছি এবং নতুন নতুন একটা পয়েন্ট সিলেক্ট হচ্ছে, বাট যেই পয়েন্টে যাওয়ার পরে আমাদের নেক্সট পয়েন্টটা সব চেক করার পরে স্টার্টিংটা সিলেক্ট হবে, দ্যাট মিন্স কি আমাদের কাজ শেষ, এর রাইটে আর কেউ নাই। সো আমরা ততক্ষণ পর্যন্তই লুপ চালাবো যতক্ষণ নাকি আমাদের নেক্সট পয়েন্টটা স্টার্টিং পয়েন্ট হয়ে যায়। ঠিক আছে? আর লাস্টে when you return the starting point you have to complete the hull। আচ্ছা, যখন আমরা স্টার্টিং পয়েন্টে রিটার্ন করব আমাদের হাল কমপ্লিট হয়ে যাবে এবং the list of points you collected are vertices of the convex hull in clockwise order। তো আমরা যেই বিন্দুগুলো পাইলাম পুরোটা কমপ্লিট করতে গেলে আমাদেরকে ক্লকওয়াইজ অর্ডারে, এটাই হচ্ছে আমাদের কি কনভেক্স হালের পয়েন্টগুলো। অ্যাকচুয়ালি এখানে মেবি লেখা ভুল আছে, কারণ আমরা সিরিয়াল পাবো এইভাবে। ঠিক আছে, আমরা চেক করছি কে রাইটে আছে, কিন্তু আমরা পাবো অ্যাকচুয়ালি বিন্দুগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। হোয়াট এভার, এখানে আর কি শর্টকাটে লিখছে আর কি, ক্যান্ডিডেটস ইজ টু দ্য রাইট, যদি ডাইনে থাকে টেক ইট, যদি লেফটে থাকে ইগনোর ইট। একই লাইনে থাকলে দূরেরটা নাও, আর স্টার্টিং পয়েন্টে চলে আসলে হাল কমপ্লিট করে দাও। সবগুলাই আমরা কি দেখে আসছি অলরেডি, আশা করি বোঝা গেছে, একদম ভেঙে ভেঙে বুঝাইছি। এইবার অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল নিয়ে চলে আসলাম। এইখানে আমাদের মেইনলি সব কিছু চেক করতে হবে, কিভাবে দূরত্ব হ্যান ত্যান এগুলা সব আছে। তো সেইটার জন্যে আমরা এখানে, আচ্ছা একটু রিভিউ করি যে আমরা কিভাবে শিখে আসলাম। এই যে একদম লেফট মোস্ট, যেটা এক্স এর একদম লেফট আছে, এটা আমাদেরকে স্টার্টিং হবে না। এরপরে এটা 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 সবগুলো চেক করে দেখবে এটা সবচেয়ে রাইটে আছে। এরপরে দেখবে এইটা সবচেয়ে রাইটে আছে। এরপরে P4 কে পাবে, এটাও সবচেয়ে রাইটে, মানে এটা তো কোলিনিয়ার অ্যাকচুয়ালি, তো আমরা দুটোটা নিলাম। এরপরে সে এটাকে পাবে, এরপরে এখান থেকে এটাকে পাবে এবং এখানে পাবে। এটাই হবে না আমাদের কনভেক্স শেল? অবশ্যই এটাই হবে, আমরা শিখে ফেলছি অলরেডি। তো এইবার দেখি ডিরেকশন স্ট্র্যাটেজি। তো অ্যাকচুয়ালি এইটা আমাদের দরকার, ওই গ্রাফটাই এখানে দিছে। এই যে আমাদের স্টার্টিং পয়েন্ট এটা, তাই না? আমাদের স্টার্টিং হচ্ছে এটা। এবার আমরা দুইটা বিন্দু নিলাম, দুইটা বিন্দু কিরকম নিলাম আর কি, ওই যে একটা নেক্সট, সাপোজ এটা আমাদের নেক্সট, এটা তাহলে আমাদের কি আই, একটা আই পয়েন্ট থাকবে, একটা নেক্সট পয়েন্ট থাকবে। এবার এইরকম যদি পয়েন্ট থাকে আমরা কি করবো, অ্যাকচুয়ালি দুইটা ভেক্টর ক্রিয়েট করব। ভেক্টর লাইক আমরা ফিজিক্সে যে পড়ে আসছি যে পি কিউ যদি ভেক্টর হয় সেটার মান অ্যাকচুয়ালি কি কিউ মাইনাস পি, তাই না? এমন হচ্ছে বিষয়টা। তো এখানেও সেটাই, পি আর এর ক্ষেত্রে আর মাইনাস পি, মানে এইভাবে আর কি ভেক্টরটা ক্রিয়েট হবে। তো এই যে আমাদের পি হচ্ছে কারেন্ট হাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কারেন্ট, কিউ হচ্ছে নেক্সট, কিউ হচ্ছে নেক্সট, আর আর হচ্ছে অ্যানাদার পয়েন্ট যেটা আমরা কম্পেয়ার করবো, যে আইটাকে বারবার আমরা কি কম্পেয়ার করতে করতে যাই। এখন বলছে এটার ওরিয়েন্টেশন চেক করতে হবে, কোনটা লেফট টার্ন কোনটা রাইট টার্ন নাকি কোলিনিয়ার, এগুলো চেক করব। সেটার জন্য এই যে আমাদের ডান হাতি স্ক্রু নিয়ম, যেটা আমরা ফিজিক্সে শিখছি, যে যদি অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করতে পারি আমরা, যে যদি আমাদের এই ডিরেকশনটা, এটা কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন না? অ্যান্টি ক্লকওয়াইজ যদি এই গুণটা হয়, দুইটা রেখা এমন আছে, যেই গুণটা আমরা করবো একটা রেখার সাথে আর একটা রেখার যদি আমি এই ভেক্টরে যদি গুণ করি, তো এটা যদি আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে হয় সেই ক্ষেত্রে আমাদের এইদিকে যাবে থার্ড ভেক্টর যেটা তৈরি হবে। আর মানে সরি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে উপরের দিকে যাবে, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে নিচের দিকে যাবে। তো আমরা এখানে মূলত এরিয়া নিয়ে কাজ করবো। ঠিক আছে, সো সেটার জন্য ধরে রাখো যে উপর দিকে যেটা যেটা যাবে এটা হচ্ছে আমাদের পজিটিভ এরিয়া, এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্ষেত্রফল, আর নিচের দিকে গেলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্ষেত্রফল। ঠিক আছে, নিচের দিকেরটা হচ্ছে আমাদের নেগেটিভ এরিয়া। সো আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করছি, ক্লকওয়াইজ ডিরেকশন নিয়ে কাজ করছি না? স্যারের মানে থিওরি অনুযায়ী আমরা ক্লকওয়াইজটা নিয়ে কাজ করছি। সো আমরা কি এই রেখাটাকেই সিলেক্ট করি না? এই যে আমি যখন এই একটা রেখা নিব, এই একটা রেখা নিব, যখন দেখব এদের যে এরিয়া, এই দুটা ভেক্টর দিয়ে যে আমরা একটা এরিয়া ক্যালকুলেট করব, সেটা যদি কি হয়, সেটা যদি মানে এরিয়া অ্যাকচুয়ালি এরিয়া না, এখানে তো আর এরিয়া তৈরি হবে না, মানে আচ্ছা ওটা আমরা ক্যালকুলেশনে দেখাবো। সো এই গুণফলের একটা ভ্যালু পাবো আমরা আর কি, এই দুইটা ভেক্টরের
মান টান দিয়ে আমরা যে গুণফলটা পাবো সেটা একটা নেগেটিভ ভ্যালু পাবো। তো নেগেটিভ পাওয়া মানে কি, আমরা এই নিচের দিকে আছি, অর্থাৎ এইটা রাইট পয়েন্টে আছে। বাট পজিটিভ পাওয়া মানে কি, এটা লেফটে আছে। ঠিক আছে, এইটা হচ্ছে বোঝার বিষয় যে আমরা যেহেতু কাজ করছি কি, আমরা কাজ করছি ক্লকওয়াইজ নিয়ে। তো ক্লকওয়াইজ হইলে কি আমাদের অবশ্যই নেগেটিভ ভ্যালু আসবে। তো নেগেটিভ ভ্যালু আসলে আমরা ওইটা নিব, কারণ যেটা বড় নেগেটিভ সেটাই আমাদের কি বেশি ক্লকওয়াইজ, আর পজিটিভ আসলে সেটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা তো আর লেফটটা নিব না, আমরা নিব রাইটটা। দ্যাট মিন্স আমরা মাইনাস এরিয়াটা নিব। এটা হচ্ছে কথা। তো সেইটার জন্য আমাদের যেটা করতে হবে, হুম, আচ্ছা এখানে এইখানে অ্যাকচুয়ালি আমাদের কি তিনটা বিন্দু ছিল না? পি, এখানে ছিল আমাদের কিউ, এখানে ছিল আমাদের আর। তো প্রত্যেকটার মধ্যে কি অবশ্যই একটা করে এক্স ওয়াই বিন্দু আছে, সবগুলোই তো আমাদের স্থানাঙ্ক। সো কিউ এর মধ্যে একটা এক্স ওয়াই আছে, পিতে আছে, আরেও আছে একটা এক্স ওয়াই। তো আমি যদি পি কিউ রেখাটা নিই, অর্থাৎ পি কিউ ভেক্টরটা নিই, ঠিক আছে, পি কিউ একটা ভেক্টর, পি আর একটা ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর মানে কি, কিউ এর এক্স মাইনাস পি এর এক্স না? আমরা তো জানি পি কিউ ভেক্টর মানে কিউ মাইনাস পি ভেক্টর। তাহলে কিউ এক্স মাইনাস পি এক্স, এই যে কিউ এক্স মাইনাস পি এক্স, এটা হচ্ছে আমাদের, লেটস সাপোজ আমি নাম দিই, আমাদের বুঝতে সুবিধা হবে, এক্স ওয়ান নাম দিলাম। এক্স ওয়ান সমান কি, কিউ এক্স মাইনাস পি এক্স। এরপরে একটা নাম দিলাম এক্স টু। এক্স টু আমাদের কি হবে, এইখানে আসবে, এই যে আর এক্স মাইনাস পি এক্স, এই রেখার একটা এক্স ভ্যালু পাবো, ওই রেখার একটা এক্স ভ্যালু পাবো। তো আমি সেকেন্ডটাকে এক্স টু দিলাম। এখানে কি পাবো, সে পি আর মানে কি আর মাইনাস পি, সো আর এক্স মাইনাস পি এক্স। ঠিক আছে, এরপরে আমরা ওয়াই গুলো চিন্তা করি। ওয়াই ওয়ানে আমরা কি পাবো, কিউ ওয়াই মাইনাস পি ওয়াই, কিউ ওয়াই মাইনাস পি ওয়াই। আর ওয়াই টুতে পাবো আমরা আর ওয়াই মাইনাস পি ওয়াই। জাস্ট ভেক্টর ক্রিয়েশনের মতো আমরা এ বি ভেক্টর এলে বি মাইনাস এ যে করি সেরকম করলাম আর কি। এবার আমার কাছে বিন্দু আছে এমন, তো আমরা চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমরা 9-10 পড়ছি গেলা, যে যদি আমাদের কাছে তিনটা পয়েন্ট থাকতো একটা ত্রিভুজ হইলে, পয়েন্ট মানে স্থানাঙ্ক দিয়ে একটা ক্ষেত্রফল নির্ণয় আমরা শিখছিলাম এরকম, যে হাফ, তারপরে মডুলাস, বিন্দুগুলা বসাইতাম, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এভাবে বসাইতাম। তারপরে আবার ফার্স্টটাকে এখানে রিপিট করতাম, এমন কিছু ছিল আমাদের। সেইখানে বিষয়টা প্রায় এমন। এখানে অ্যাকচুয়ালি জাস্ট দুইটা বিন্দু এভাবে বসাই দিলেই হবে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু। যদি আমি এমন চিন্তা করি আমাদের গুণটা কেমন ছিল, যদি একটু মনে করার ট্রাই করি, আমাদের প্রথম গুণ ছিল এরকম এইদিকে কোনাকুনি, অর্থাৎ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এই দিকের গুণটা, সূত্রের মাইনাস ছিল, আর এই দিকের গুণ ছিল এক্স টু ইন্টু ওয়াই ওয়ান, এক্স টু ইন্টু ওয়াই ওয়ান। আচ্ছা এগুলো ইন্টারেও ছিল, সরলরেখা অধ্যায় বলে গেছি, যাই হোক, এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস এক্স টু ইন্টু ওয়াই ওয়ান, এরকম পাবো বিষয়টা। তাহলে আমাদের এই যে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু যে পাইলাম, এক্স ওয়ান আমাদের কি দেখো, কিউ এক্স মাইনাস পি এক্স, এই যে কিউ এক্স মাইনাস পি এক্স। এরপরে ওয়াই টু মানে কি, আর ওয়াই মাইনাস পি ওয়াই, এই যে আর ওয়াই মাইনাস পি ওয়াই। এবার সূত্রের মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, তো এখানে ওয়াই ওয়ান, আচ্ছা ওয়াই ওয়ান এক্স টু একই তো কথা, ওয়াই ওয়ান কিউ ওয়াই মাইনাস পি ওয়াই, এই যে কিউ ওয়াই মাইনাস পি ওয়াই ইন্টু এক্স টু, এক্স টু মানে কি আমাদের এই যে আর এক্স মাইনাস পি এক্স। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই এই সেম সূত্র দিয়েই সে বারবার ওরিয়েন্টেশন চেক করবে। এইখান থেকে অবশ্যই কি আমরা একটা ভ্যালু পাবো, কারণ প্রত্যেকটারই তো বিন্দুর ভ্যালু আমাদের কাছে আছে। তো এইখান থেকে যেই ভ্যালু পাবো, সেই ভ্যালুটা যদি এই যে জিরো থেকে বড় হয়, তাহলে সেটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা হচ্ছে লেফট টার্ন। আমরা তো নেগেটিভ ভ্যালু চাচ্ছি, একটু আগেই তো দেখলাম ডান হাতে স্ক্রু নিয়মের ক্ষেত্রে দেখলাম যে আমরা নেগেটিভ ভ্যালুটাই চাই, বেশি নেগেটিভ যেটা সেটাই আমাদের। সো এই যে জিরোর চেয়ে ছোট হলে সেটা হচ্ছে ক্লকওয়াইজ বা রাইট টার্ন, আমরা ওইটাকেই প্রিফার করব। আর যদি জিরো হয়ে যায় দ্যাট মিনস কোলিনিয়ার, এটা রাইটেও নাই লেফটেও নাই, এটা কোলিনিয়ার পয়েন্ট। এতটুকু বোঝা গেছে। এই সূত্রের মাধ্যমে কি আমরা চেক করতে পারবো যে কোনটা আমরা সিলেক্ট করব কোনটা করব না। এখন
অনেকেরই প্রশ্ন থাকতে পারে। পার্সোনালি আমার যেটা প্রশ্ন ছিল, আমি যখন চ্যাট জিপিটি দিয়ে বুঝতেছিলাম আর কি, যে আমি কোডে কিভাবে বুঝবো যে এইটাই আমার কিউ, এইটাই আমার আর। এখানে তো আমি বুঝে গেলাম যে আমার যেহেতু এটা কিউ ছিল, আমি এই সূত্রটা মিলানোর জন্য আমি এখানে কিউ দিয়ে দিলাম, এখানে আর দিয়ে দিলাম। বাট কোড কি এটা বুঝবে? অবশ্যই কোড এটা বুঝবে না নিজে থেকে। কোড তার সিরিয়াল অনুযায়ী, লুপ অনুযায়ী যাবে। এই কিউ পয়েন্টটা যদি এইখানে থাকতো, ও এইখান দিয়েই চেক করতো। তো সেই ক্ষেত্রে কি হবে? আমাদের কিউ পয়েন্টটা যদি এইখানে না থাকা এইখানে থাকতো, আর আমাদের আর আমি চেক করতেছি এইটা, ঠিক আছে? আর তো আমার রাইটে ছিল, অর্থাৎ আমি সিলেক্ট যেটা করবো এমন একটা বিন্দু নিয়ে এটা সূত্রটা বানানো হয়েছে। বাট আমি যদি সিলেক্ট করবো না এমন একটা বিন্দু নিয়ে, অর্থাৎ কিউ যদি এইখানে থাকে, অবশ্যই আমি আর কে সিলেক্ট করবো না, কারণ আর তো আমার লেফটে আছে। তো এমন থাকলে কি হবে? সেম আমাদের এই ফরম্যাট অনুযায়ী আমরা একটা ফাংশনই বানায় ফেলবো এই সূত্রের। আমাদের মতো আমরা তিনটা বিন্দু পাস করে দেবো, কে কোন পাশে আছে এটা দেখার কোনো বিষয়ই নাই। কারণ যে লেফটে আছে অটোমেটিকলি যখন সে লেফটে থাকবে, এখানে একটা প্লাস ভ্যালুই তৈরি হবে। এবং প্লাস ভ্যালু তৈরি হলে কি অবশ্যই আমরা এটাকে নিবই না। সো যেটা ইগনোর হয়ে যাবে অটোমেটিকলি, এটা সূত্রের মতোই, মানে সরাসরি কোড অটোমেটিকলি যে কোনো পয়েন্ট যেখানেই থাক না কেন সবগুলোর জন্যই খাটবে এটা। এবার এবার আমরা দেখব যে অ্যাপ্লাই, সেগুলো তো দেখে ফেলছি না। রাইট ফিঙ্গার, আচ্ছা এখানে ওই রাইট হ্যান্ড রোলটা অ্যাপ্লাই দেখাইছে, এটা আমরা দেখে ফেলছি। আর এইখানে এ টু বি ক্লকওয়াইজ বি টু, সেইগুলো বাদ। তো এইবার ফুল স্টেপগুলো দেখাবে আর কি, আমরা কোডে অ্যাকচুয়ালি কি হবে, কেমনে হবে, এই স্টেপগুলো আমরা এখন দেখব। স্টেপ 0 অর্থাৎ একদম শুরুতে ইনিশিয়ালাইজ করবো কি, আমরা একটা হাল নামক ভেক্টর নিলাম, একটা এমটি লিস্ট বা ভেক্টর নিছি যার মধ্যে আমরা স্টোর করব সবগুলা পয়েন্টগুলা। এভাবে আছে আমার কাছে, মানে আমি অনেকগুলা পয়েন্ট দুইটা ভেক্টরের মধ্যে এক্স আর ওয়াই পয়েন্টগুলো নেওয়া থাকবে। এবার আমাদের মেইন কাজ শুরু। তাইলে আমরা কি করছি, যে প্রত্যেকটা পয়েন্টে আমরা কি একটা করে নাম দিচ্ছি, অর্থাৎ 0 ইন্ডেক্সে এটা রাখছি, 1 ইন্ডেক্সে, 2 ইন্ডেক্সে, এভাবে করে ইন্ডেক্স করে সবগুলারে আমি রাখলাম। মানে আমাদের ফার্স্ট কাজ কি ছিল, আমাদের ফাইন্ডিং স্টার্টিং পয়েন্ট, আমাদের স্টার্টিং পয়েন্টটা ফাইন্ড করতে হবে। স্টার্টিং পয়েন্ট ফাইন্ড করার জন্য আমাদের কি করা লাগবে, সবচেয়ে লেফট মোস্ট যেটা, তো এইখানে এই যে এক্স এর প্রত্যেকটা এক্স এর ভ্যালুকে আমরা চেক করব। প্রত্যেকটা এক্স এর ভ্যালু আমরা চেক করব, দেখব সবচেয়ে মিনিমাম কি আছে, -1। তো যেহেতু -1 আছে, দ্যাট মিন্স কি আমাদের এইটাই সবচেয়ে লেফট পয়েন্ট। তাহলে এই যে P9, এইটা ইউনিক লেফট মোস্ট। সো এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট। একটা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম এবং সেটা কি, স্টার্টিংটাকে আমরা হাল ভেক্টরের মধ্যে অর্থাৎ ফাইনাল অ্যান্সার ভেক্টরের মধ্যে কি পাস করে দিছি। এবং P9 এটা কি আমাদের এখন কারেন্ট পয়েন্ট। কারেন্ট পয়েন্টের সাথে আমরা একটা নেক্সট, একটা আই এভাবে চেক করতে থাকবো। ফাইন্ড নেক্সট হাল পয়েন্ট ফ্রম P9. From current point, find the point that is most clockwise, rightmost turn. আচ্ছা সেটার জন্য তো এই যে আমাদের ক্রস প্রোডাক্ট, অর্থাৎ আমরা যে একটা প্রোডাক্ট একটা ভ্যালু বের করব, সেটা লেফট হইলে মানে 0-র চেয়ে কম হইলে রাইটে আমরা সেটা নিব, 0 হইলে আমরা সবচেয়ে দূরেরটা নিব, আর বেশি হইলে ইগনোর করব। এটা তো আমরা পড়ছি অলরেডি। এইবার এখানে হচ্ছে কাজ শুরু। এখানে কাজ শুরু এটার জন্য আমি ওই গ্রাফটা সাইডে আনি। এবার আমরা নেক্সট পয়েন্ট ফাইন্ডের জন্য সাইডে নিয়ে আসলাম গ্রাফটা। তো এইখানে আমরা দেখব কিভাবে কি করা যায়। আমাদের কারেন্ট পয়েন্ট কোথায় আছে, অবশ্যই P9 এর মধ্যে আছে, আমরা এটা জানি, আমরা তো এটা সিলেক্ট করে রাখছি। এবার নেক্সট, নেক্সট না অ্যাকচুয়ালি আমরা -1 রাখবো। নেক্সট অ্যাকচুয়ালি আমাদের কত, -1। এবার নেক্সট পয়েন্ট আমরা কি লুপ চালাবো 0 থেকে 9 পর্যন্ত, সবগুলা আমরা লুপ চালাবো। তো প্রথম টেস্ট ক্যান্ডিডেট আর কি আমাদের 05। তো সেটা কি হবে, আমরা তো এইখানে ছিল কত আমাদের P9, তাই না? এখানে ছিল আমাদের P9। তো আমরা যখন লুপ চালাবো আমাদের P0, অ্যাকচুয়ালি P0 আমাদের, আচ্ছা এইটা হচ্ছে আমাদের P0, ঠিক আছে? এইটা P0, এইটা আই গেস P1, এটা হচ্ছে P1, এই কিউআর এর মধ্যে ঢেকে গেছে আর কি। তো আমরা যখন লুপ চালাবো, আমরা ফার্স্টলি লুপ কি i সমান 0 থেকে তো চালাবো। তো যখন এই i সমান 0-তে যাবে, দেখবে নেক্সটের ভ্যালু তো -1, নেক্সটের ভ্যালু -1, তাহলে কি সে নেক্সট নামের মধ্যে ওই -1 পেলে কি নেক্সটের মধ্যে এই i0-তে যে আছে তাকে বসাই দিবে। অর্থাৎ P0টা কি আমাদের এখন নেক্সটের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এখন একটা পয়েন্ট পাইছি, আমাদের তো আরেকটা পয়েন্ট লাগবে, অ্যাকচুয়াল আই যেটা আর কি, আমাদের একটা আই লাগবে। তো এখন লুপ আই এর ভ্যালু যখন 1-এ যাবে, 1-এ গেলে দেখবে সে কি
এখন তো আর নেক্সট -1 না, সো নেক্সটের ভ্যালু এটা হবে না। তো আমাদের নেক্সট টেস্ট ক্যান্ডিডেট যে সে হচ্ছে এই P1টা চলে আসবে, কারণ P1 কি আমাদের স্টার্টিং পয়েন্টও না, আমাদের ওই নেক্সট পয়েন্টও না। তো এটা হচ্ছে নতুন একটা পয়েন্ট। সো এইবার এই দুইটা নিয়ে আমরা টেস্ট করতে পারবো যে কে লেফটে আছে কে রাইটে আছে, ঠিক আছে। তো এইবার এই যে আমাদের ভেক্টর এ হয়ে যাবে কি একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, P9 থেকে P0 একটা ভেক্টর, অর্থাৎ কারেন্ট থেকে নেক্সট পর্যন্ত একটা ভেক্টর। এই যে কারেন্ট আর নেক্সটের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর। আর P9 থেকে P1 এই কারেন্ট থেকে ওই আইতম বা হ্যাঁ কারেন্ট থেকে আই পর্যন্ত একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর তৈরি হবে, এই দুইটা ভেক্টর তৈরি করা হবে যদি এই যে আমাদের কি বলে qx মাইনাস px আর কি, এটা qx মাইনাস px আর qy মাইনাস py। আর এইটার ক্ষেত্রে কি যে rx মাইনাস px আর ry মাইনাস py এই ভ্যালুগুলা তৈরি হচ্ছে। এবং ফাইনালি কি ক্রস প্রোডাক্ট আমাদের কি হয়, x এর সাথে by ay bx। সেইখানে বেশি ঝামেলা করছে। মেইন কথা হচ্ছে আমাদের ওইটাই যে আমরা উম, এটা বোঝার সঠিক ওই হচ্ছে সহজ ওই হলো আমাদের, আমরা এক কাজ করব এখানে তাকাই। আচ্ছা কোড পরে দেখাই একবারে। আমরা কি করব, আমরা তখন যে দেখলাম এখানে, আমরা এখানে কি দেখছিলাম যে কিউএক্স আর এদিক দিয়ে আর এক্স, মানে আমাদের কাছে তো তিনটা পয়েন্ট থাকবে তাই না। আমরা যখন এই ভ্যালু ক্যালকুলেশনে পাঠাবো আমাদের কাছে কি থাকবে, একটা হচ্ছে কারেন্ট থাকবে, একটা কারেন্ট, একটা নেক্সট, আর একটা থাকবে আই, তাই না। তো একটা ভেক্টর হচ্ছে কারেন্টের সাথে নেক্সটের, আরেকটা ভেক্টর হচ্ছে কারেন্টের সাথে আই, অর্থাৎ কারেন্টটা কিন্তু কমন, কারেন্টটা হচ্ছে আমাদের কমন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কি আমরা দেখছিলাম সূত্র কি x1 y2 মাইনাস x2 y1, এমন দেখছিলাম না। তো সবসময় x1 মানে কি আমাদের এই নেক্সটের সাথে কারেন্টের ভ্যালুটা, আমাদের নেক্সটের সাথে কারেন্ট প্রথম যেই ভ্যালুগুলো এগুলো হচ্ছে আমাদের কি বলে আমাদের x1, তাই না। তো আমরা এই কারেন্টটাকে যদি আমি চিন্তা করি x1, এই নেক্সটটাকে যদি চিন্তা করি x2, আর আইটাকে চিন্তা করি x3, মানে এদের সবারই কি x এর একটা ভ্যালু আছে, y এর একটা ভ্যালু আছে। তো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। দ্যাট মিন্স আমাদের এই যে x1 এর মধ্যে কে পড়বে প্রথম দুইটার তুলনা, প্রথম তুলনা মানে হচ্ছে 2 - 1 এর গুলা, 2 - 1 গুলো হচ্ছে আমার প্রথম, আর 3 - 1 গুলো হচ্ছে আমার দ্বিতীয়, তাই না। তো এই যে x1, x1 মানে কি আমাদের x2 মাইনাস x1, x2 মাইনাস x1 ইনটু সাথে কি গুণ y2, y2 মানে কি আমাদের y2 মানে হচ্ছে দ্বিতীয় তুলনাগুলা, y2 দ্যাট মিন্স কি, y2 দ্যাট মিন্স আমাদের i এর সাথে কারেন্টের অর্থাৎ থার্ডের সাথে প্রথমটার যে তুলনা, দ্যাট মিন্স y2 মাইনাস মানে সরি y3 মাইনাস y1, ঠিক আছে। অর্থাৎ 2 এর সাথে 1 যেগুলো সেগুলো হচ্ছে আমাদের x1 y1, আর 3 এর সাথে 1 এর তুলনাগুলো হচ্ছে আমার y2 x2 এগুলা। তাইলে আমাদের x1 y2 মিন্স কি x2 মাইনাস x1 ইন্টু y3 মাইনাস y1। সেম ভাবে x2 তাহলে কি হবে, x2 মানে কি আমাদের দ্বিতীয় ভ্যালুগুলা। তো দ্বিতীয় ভ্যালু কি আমাদের থার্ডের সাথে প্রথমটার যে কম্পেয়ার। তো x2 এর ভ্যালু তাহলে কি আসবে x3 মাইনাস x1, x3 মাইনাস x1 ইন্টু y1 আছে, y1 মানে কি আমাদের প্রথম তুলনা, প্রথম তুলনা মিন্স কি y2 মাইনাস y1, 2 এর সাথে 1 এর তুলনাগুলো, ঠিক আছে। এইটা করলে একদম ইজি, অর্থাৎ সরাসরি সূত্রে আমরা মান বসায় ফেলতে পারতেছি। এইভাবে আলাদা করে এমন কিছু করতে হবে না, আমরা কোডেও যাই এটাই দেখব। এই যে ক্রস প্রোডাক্টে আমরা দেখব এই যে x2 মাইনাস x1 ইন্টু y3 মাইনাস y1, y2 মাইনাস y1 ইন্টু x3 মাইনাস x1, x3 মাইনাস x1, হ্যাঁ এগুলো ঠিক আছে। আমরা জাস্ট কি ওই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিব সবগুলার। এই যে x1 y1 এটা হচ্ছে আমাদের কারেন্টের স্থানাঙ্ক, x2 y2 হচ্ছে আমাদের নেক্সটের, আর x3 y3 হচ্ছে আমাদের i এর। তো এটা পাঠিয়ে দিলে সরাসরি এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো, আমাদের আলাদা করে এক্সট্রা ক্যালকুলেশন লাগবে না। তো এইভাবে আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন হবে, এবং ভ্যালুটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলেই কি আমরা বুঝবো যে সেটা মোর ক্লকওয়াইজ, এবং নেক্সটটা কি চেঞ্জ করে ফেলবো। অর্থাৎ এইখানে আমরা পি কিউ আর পি আর কইরা যখন দেখব যে এই আর হচ্ছে আমাদের রাইটে, মানে কিউ তো আমার ফিক্সড ভ্যালু তাই না, নেক্সট নেক্সট কি আমাদের এখানে আছে না, এটা হচ্ছে আমাদের নেক্সট। আমাদের কি সবসময় কারেন্ট আর নেক্সট এদের দাগের সাথে আমরা তুলনা করতে থাকি। তো এইটা আমাদের ছিল প্রথম টেস্ট অর্থাৎ আই।
তো এই টেস্টটা কি পাস করছে না, অর্থাৎ এটা তো রাইটে আছে, আমি তো রাইটই খুঁজতেছি। সো এইখানের থেকে একটা ভ্যালু নেগেটিভ আসবে, এই যে অলরেডি -4 এখানে আসেই। সো এখানে ভ্যালু যখন মাইনাস আসছে, দ্যাট মিনস কি আমরা নেক্সটটা চেঞ্জ করে দেবো, নেক্সট আর ও থাকবে না। নেক্সট হয়ে যাবে কি, এই আয়ের ভ্যালুটাই আমাদের নেক্সট হয়ে যাবে, এইটা হয়ে যাবে আমাদের নেক্সট। এইটা যদি নেক্সট হয় তাহলে এখন আমরা কি করব, আইটা এখন নতুন কেউ হবে, আইটা হবে নতুন কেউ, আইটা হবে এবারে যে P2 কে আমরা আই দিব, লুপ অনুযায়ী অনের পরে 2 আসবে। P2 যদি P2 যদি আই হয় তাহলে কি আমাদের নতুন একটা ভেক্টর পাবো না এটা। তো সেম ভাবে আমরা কারেন্টের x1 y1, নেক্সটের x1 y1, এইটার x1 y1 সবগুলা কি পাস করে দিব। পাস করে দিলে কি হবে, দেখবে যে এটা কি আছে, এটা মানে কি বলে রাইট আছে, মানে রাইটের দিকে আছে, নেগেটিভ ভ্যালু আছে। সো আমাদের কি নেক্সট আবার এটা বাদ হয়ে এটা হয়ে যাবে আমাদের নেক্সট, এইভাবে লুপ চলতে থাকবে। তো P2 এর পরে কি P3টা চেক হবে, P3 চেক করতে যায় দেখবে এই P2 আর P3, আচ্ছা এখানে তো স্যার করছেই, এই যে এখানে যে এটা আমাদের রাইটে আমরা পাবো। সো এটা চুজ করব। এর পরবর্তীতে যখন এই যে P1 এর সাথে আবার P2 চেক করতে যাব তখনও কি -2 ভ্যালুই পাবো। তো -2 পাইলে কি আমরা আবারও নেক্সট পয়েন্টার কি চেঞ্জ করে P2 তে নিয়ে আসবো, এই যে P2 তে আনছি। এরপরে আবার যখন P3 আছে, P2 P3 সেম লাইনে আসে নাই, ওইখানে আমরা অলরেডি করে ফেলছি, হোয়াটএভার, একটু ক্লিয়ার করি। এটাও নেক্সট ছিল না, তাহলে এইটা যখন আমাদের নেক্সট ছিল, পরে P3 কে কম্পেয়ার করার পর কি নেক্সট এখন এ হয়ে গেছে, P3 আমাদের এখন নেক্সট। তাহলে আই এখন অন্য কেউ, P3 কে যদি আমি নেক্সট ধরি, এখন আই চেক করার জন্য কি আবার 4 এর কাছে চলে যাবে, আই চেক করতে যাব আমরা 4 এর কাছে। এই যে এবার P3 আর P4 এটা কোলিনিয়ার পড়ে গেছে, অর্থাৎ ওইখান থেকে যদি আমি দাগটা নিই, P3 P4 কি আমাদের কোলিনিয়ারে পড়ছে। তো কোলিনিয়ারে যদি পড়ে, সেই ক্ষেত্রে আমাদের কি আমরা জানি যে দূরেরটা নিতে হবে। এইবার দূরেরটার জন্য আমাদের সূত্র আছে না, আমরা ছোটবেলায় পড়ছি যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব ক্যালকুলেশন কি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এটা সাথে এটার রুট আর কি, রুট ওভার, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না। সো এই সূত্রের মাধ্যমে আমরা কি পাবো, ডিস্টেন্সটা পাবো। তো এই ডিস্টেন্সের মধ্যে যে বড় হবে, বড় হইলে মানে যে বড় হবে তাকে আমরা কি নেক্সট রাখবো, যদি এ বড় হয় তাহলে একে নেক্সট বানাই দিব, আর ছোট হইলে নেক্সট ওকেই রাখতাম। এটা হচ্ছে আমাদের লজিকে পড়বে। এরপরে P5 চেক করবে, P5 যখন চেক করবে, P5 কি আমাদের লেফটে আছে না, তো P5 এর ভ্যালু, P5 কি চেক করে নাই, আচ্ছা ওইটা একদম, আচ্ছা আচ্ছা নেগেটিভ, যেগুলো পজিটিভ হবে ওগুলো সরাসরি স্যার স্কিপ করছে, ওগুলো ক্যালকুলেশন দেখায়নি, তো ওইটা ক্যালকুলেশন করলে পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে। সো ওইটা যার কারণে ইগনোর হয়ে যাবে অটোমেটিকলি। তো এরপরে P6 যখন চেক করবে, P6 আমাদের এদিকে আছে, P6 রাইটে আছে, সো আমাদের কি নেক্সট, নেক্সট কি P4 বাদ যাবে, নেক্সট হয়ে যাবে আমাদের P6। এরপর আবার যখন P7 চেক করবে, নেক্সট এটা বাদ দিয়ে যে কি এই P7টা হয়ে যাবে P6, মানে নেক্সট আর কি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে করে ফাইনালি যখন আর কোনো পয়েন্ট বাকি থাকবে না, তখন কি আমাদের নতুন হাল পয়েন্ট, এই যে হালে আগে P9টা ছিল, এবার P7টাও হালে ঢুকলো, এবং কারেন্ট পয়েন্ট কি হয়ে যাবে, কারেন্ট পয়েন্ট হয়ে যাবে আমাদের এই নেক্সটে যে আছে, মানে নেক্সট পয়েন্টে এখন কি আমি এই এখন কারেন্ট হয়ে যাবে না, এর সাথে তো সব তুলনা করা শেষ, এখন নতুন হচ্ছে এই নেক্সটে আমি কারেন্টকে করে দিব ওই নেক্সট ভ্যালুটা। এবার P7কে কারেন্ট করলাম, P7কে কারেন্ট করলে সব মোছা লাগবে, রাইট। P7 যদি আমাদের কি হয়, কারেন্ট হয়, P7 যদি আমাদের কারেন্ট হয়, আমরা কি একটা দাগ পেয়ে গেছি না, এই দাগটা কি আমাদের কনভেক্স হালের দাগ, ফাইনাল দাগ। বাট P7 থেকে আবার চেক শুরু, তাহলে P7 যদি কারেন্ট হয়, আর তখন কি আমরা নেক্সটকে আবার প্রথমে -1 দিব, কারণ আমাদের তো এখনো দুইটা বিন্দুর একটা বিন্দু সিলেক্ট হয়নি, নেক্সট আপাতত -1। যখন i সমান 0 থেকে লুপ চালু হবে, তখন কি এই P9টা হয়ে যাবে আমাদের নেক্সট, সরি 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 P9 তো হবে না, কি বলি, P0, P0 হবে আমাদের নেক্সট, কই গেল, আচ্ছা এইখানে P0 আছে। তো P0 এইটা আমাদের কি নেক্সট পয়েন্টার হয়ে যাবে, এটা হবে আমাদের নেক্সট। আর P1 হয়ে যাবে কি আমাদের তাহলে i। তো সেম ভাবে এই দুটার ভেক্টর আবার ওই সেম সূত্রের মাধ্যমে চেক হবে, দেখবে রাইটে, সো রাইটটা সিলেক্ট করবে। এরপরে P2 চেক করলে আবার রাইটে, তো রাইট সিলেক্ট করবে, P3 আর P5 সেম কোলিনিয়ার পাবো আমরা, তো দূরেরটা সিলেক্ট করবো, এইভাবে চলতে থাকবে। এই ক্যালকুলেশনই স্যার এখানে দেখাইছে, এই যে
P7 থেকে কি যে আমরা প্রথমে P0 কে সিলেক্ট করব, P0 পরে P1 এর সাথে চেক, 1 থেকে 2 এর সাথে চেক, 2 থেকে 3 এর সাথে, 3 এর সাথে 4, তারপরে 5, এভাবে করে কি চেক চলতে থাকবে। আর যখন এই যে কোলিনিয়ার পাবো, এই যে আমরা P6 P4 এই দুটা কোলিনিয়ার পাইছি, P6 আচ্ছা P7 P4 আর P7 থেকে P6 এই দুটা লাইনকে আমরা কোলিনিয়ার পাইছি। কোলিনিয়ার পাইলে দূরে যেটা আছে সেটা যাব আমরা। তো এইভাবেই চলতে থাকবে চলতে থাকবে। সবগুলা স্টেপ দেখাইছে, তোমরা নিজেরাও একটু দেখে নিলে বেটার। তো এইভাবে সব কি সিলেক্ট হতে থাকবে এবং ফাইনালি কি আমরা আমাদের কনভেক্সাল পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা থেকে আমরা এই লাইন পাবো, এখান থেকে এখানে, এখান থেকে এটা আমাদের কি ফাইনাল কনভেক্সাল তৈরি হবে। তো যতবারই আমরা একটা করে বিন্দু পাবো সবগুলোকে আমরা স্টোর করতে থাকবো। তো এইগুলা রিডিং করতে পারে, এগুলা আসলে মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য কি ক্যালকুলেশন হবে, P5 এর সাথে P1 করলে, P2 করলে, P3 করলে, অর্থাৎ যেগুলা লেফটে আছে সেগুলা কি প্লাস হইলে লেফটে আছে আর মাইনাস হইলে রাইটে আছে, এইগুলাই ক্যালকুলেশন করে দেখানো আছে। হ্যাঁ, তো এই যে আমাদের ফাইনাল কনভেক্সাল হচ্ছে এইটা, এটা আমাদের ফাইনাল কনভেক্সাল। আচ্ছা, ফাইনালি এখন কোডটা বেশ বড়সড়ই, বাট আমরা মানে পুরাপুরি যা আমরা বলছি, যা শিখছি হুবহু সেম ইমপ্লিমেশন, জাস্ট এখানে মানে এক্সট্রা নতুন কিছুই নেই এখানে। যা যা বলছি তাই তাই করবো এখানে, ঠিক আছে। তো এইবার আমরা করে চলে যাই। কোডে এখন কি করব, একদম টোটালি সবগুলো ফাংশন আমি কেটে দিছি, সবগুলো আমরা যেইভাবে যেই প্রসেসে আগাইছি সেইভাবে পুরা কোডটা আমরা করব। এখন সেইটার জন্য ফার্স্ট অফ অল আমরা কি করছিলাম, একদম সিরিয়াল ওয়াইজ আমাদের প্রথম কাজ কি ছিল, যে স্টার্টিং পয়েন্ট খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট খুঁজে বের করা, এবং তার জন্য আমাদের কি ইনপুটে অবশ্যই কিছু বিন্দু দেওয়া থাকবে। তো এখানে বাই ডিফল্ট স্যারের ভ্যালুগুলোই আমরা নিছি। এখানে কি স্যার প্রত্যেক মানে আমাদের কাছে পয়েন্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে এখানে, ঠিক আছে। যে ইন্টিজার n সমান 10, 10টা পয়েন্ট আমাদের কাছে আছে এবং 10টা পয়েন্টের মানে অর্থাৎ প্রথম বিন্দু হচ্ছে এই যে 0,5, দ্বিতীয় বিন্দু 1,3, এক্স এর বিন্দুগুলো নিচে একটা ভেক্টরে মানে একটা অ্যারেতে, আর ওয়াই এর বিন্দুগুলো নিচে একটা অ্যারেতে। তো দুইটাকেই ডাবল অ্যারে রাখছে, কারণ আমাদের বিন্দুগুলো তো অবশ্যই দশমিকেও হইতে পারে। সো মোটামুটি এখানে সব কিছুই আমাদের ডাবল দিয়ে ক্যালকুলেশন, ইন্ট নাই বললেই চলে, ইন্ট খুব কম, ইন্ডেক্সিংগুলো বাদ দিয়ে সবই ডাবল। তো এখন আমাদের কি করতে হবে, স্টার্টিং পয়েন্ট ফাইন্ড করতে হবে। এখন স্টার্টিং পয়েন্ট ফাইন্ডের জন্য আমরা কি করছিলাম, স্টার্টিং পয়েন্ট ফাইন্ডের জন্য আমরা কি একদম লেফট মোস্ট পয়েন্টটা আমাদের ফাইন্ড করতে হবে। তো প্রত্যেকটার এক্স এর ভ্যালুকে আমরা তুলনা করব। তো এটার জন্য আমরা একটা ফাংশন বানাই, লাইক ইন্ট না, আমরা ডাবল দিই, ডাবল ফাইন্ড স্টার্ট এরকম একটা ক্রিয়েট করলাম ফাংশন, যেই ফাংশনটা আমার কি একটা ভ্যালু রিটার্ন করবে যে আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা, মানে স্টার্টিং পয়েন্ট না, অ্যাকচুয়ালি স্টার্টিং ইন্ডেক্স কোনটা, ঠিক আছে। পয়েন্টটা রিটার্ন করলে তো আমাদের লাভ হবে না, শুধু ভ্যালুটা আছে তো, বাট ভ্যালুটা আমাদের কোন ইন্ডেক্সে আছে সেটা তো আমাদের আবার খুঁজতে হবে। সো আমরা সরাসরি ইন্ডেক্সটা রিটার্ন করবো, মানে ভ্যালুর সাথে তুলনা করে রিটার্ন করবো ইন্ডেক্সটা, যাতে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি কত নাম্বার পয়েন্টটা আমাদের কি আমরা কত নাম্বার পয়েন্টে সবচেয়ে স্টার্টিং পয়েন্টটা আছে। তো সেটার জন্য আমাদের ওই ভ্যালুতে, অর্থাৎ ফাইন স্টার যে ফাংশনটা আছে এখানে কি আমাদের কিছু পাস করে দিতে হবে না? কি কি পাস করতে হবে আমাদের? ওইখানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো লাগবে। শুধু এক্স পাঠালে কিন্তু হবে না, ওয়াইও লাগবে। কারণ কি আমরা দেখছিলাম যদি সেম এক্স হয় তখন আমরা কোনটা নিব, যার ওয়াই ছোট তাকে আমরা নিব। সো আমাদের এক্স ওয়াই দুইটাকে পাঠাতে হবে। তো অ্যারে কীভাবে পাঠাই, সরাসরি জাস্ট নাম পাঠিয়ে দিলেই হয়ে যায়। আর 10টাও পাঠাবো, সাইজটাও আমাদের লাগবে অ্যাকচুয়ালি, আমরা তো লুপ চালাবো তাই না, লুপ চালায় প্রত্যেকটা চেক করতে হবে না। সো আমাদের লুপ লাগবে, এন এর ভ্যালুটাও পাঠিয়ে দিছি। তো এইখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের যেটা যেটা পাস করছে এগুলো রিসিভার লাগবে একজন, ডাবল এক্স ওয়ান ডাবল এক্স মানে এক্স আর ওয়াই নিলাম আর ইন্ট এন নিলাম। তো এগুলো এখানে পাস করছি, এখানে ভ্যালু নিয়ে নিছে। তো নিয়ে নিলে এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট প্রথমে ধরি। এখন আমরা ধরে নিই কি স্টার্ট হচ্ছে আমার জিরো ইন্ডেক্সে আছে। আমরা তো এখন জানি না, এখন একটা তো ভ্যালু লাগবে যে অ্যাকচুয়ালি স্টার্ট ডাবল ধরি আমরা, ডাবল স্টার্ট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তো এখন
আচ্ছা সরি সরি ডাবল না, আমরা তো ভ্যালু রিটার্ন করবো না, আমরা তো ইন্ডেক্স রিটার্ন করবো। তো ইন্ট স্টার্ট ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এই ইন্ডেক্স আমরা দেখবো যে ইন্ডেক্স কি বারবার চেক হয় নাকি, অর্থাৎ কত থেকে আমরা স্টার্ট করব সেটার জন্য আমরা লুপ চালাই। ফর ইন্ট আই ইকুয়ালস টু 1 থেকে চালালে হবে, কারণ 0 তো আমরা ধরেই ফেলছি, এটা চেক করে লাভ নেই। আই প্লাস প্লাস, তা এটার জন্য আমরা কি করব, কাকে চেক করব, অবশ্যই দুইটার এক্স এর ভ্যালু চেক করব, অর্থাৎ এক্স অফ আই যদি কি হয়, এক্স অফ যে স্টার্ট আছে তার চেয়ে ছোট হয়, তাই না। অর্থাৎ আমি ধরে নিছি, আমি ধরে নিছি কি, যে আমাদের এই P0 যেটা কই গেল, এটাই আমরা ধরেই নিছি যে P0 হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আমরা এটা অ্যাজিউম করে নিছি। P0 কে আমরা স্টার্ট বলে দিছি। এবার কি তুলনা করতে হবে না, আমরা 1 এর সাথে একবার তুলনা করব, 2 এর সাথে তুলনা করব, প্রত্যেকটার এক্স এর ভ্যালু চেক করতে থাকবো। তো স্টার্টিংটা আমি 0 ধরছি, ওই ইন্ডেক্সটা 0, এরপর 1 থেকে স্টার্ট করছি এবং কি চেক করব, এক্স অফ আই, দ্যাট মিন্স কি, আমাদের এই যে আই এর ভ্যালু যখন 1, এক্স অফ আই মানে কি, এই 1টা আমাদের চেক হচ্ছে, এটা কি লেস দেন এক্স অফ স্টার্ট, অর্থাৎ এই যে এক্স অফ স্টার্ট কত 0, এটা কি ছোট, ছোট না, সো এই কন্ডিশনে ঢুকবে না। এইভাবে প্রত্যেকটাই চেক করতে থাকবে। ফাইনালি যখন এইটার কাছে আসবে, অর্থাৎ এক্স অফ 9 যখন দেখবে, তখন দেখবে এটাই -1 আছে আর এটাই ছিল 0, সো তার চেয়ে ছোট পাইছে, সো এইটাই কন্ডিশন ফিল আপ করে এটাকে কি এক্স ভ্যালু সে বানাবে। এইভাবে আর কি সে কি প্রত্যেকটা চেক হতে থাকবে। বাট শুধু এতটুকু কেনা, আরেকটা কন্ডিশনও লাগবে আমাদের, যদি সমান হয়, অর অর কি হইতে পারে, এক্স অফ আই সমান সমান হয়ে গেল এক্স অফ স্টার্ট। যদি এমন হয় কোনো সময়, তাইলে আমরা কি করব, সমান হলে আমাদের সাথে আর কোন কন্ডিশন ফিল আপ করা লাগবে, সাথে এমন ফিল আপ করা লাগবে যে ওয়াই অফ আই ইজ লেস দেন ওয়াই অফ স্টার্ট। এইটা যদি হয়, তখনই কি ওই ভ্যালুটাই কি আমাদের হয়ে যাবে, মানে ওই ইন্ডেক্সটাই কি আমাদের স্টার্টিং ইন্ডেক্স হয়ে যাবে। বোঝা গেছে, দুইটা কন্ডিশন আমাদের অ্যাকচুয়ালি। যদি শুধু এক্সটা ছোট হয় তাইলেও এটা সঠিক, অর মানে কি, হয় এটা সঠিক হইলেও হবে, ওইটা সঠিক হইলেও হবে, বা দুইটা সঠিক হইলেও হবে, তো দুইটা এখানে একসাথে হবে না। তো যদি শুধু এক্স ছোট হয়ে যায়, সরাসরি ও স্টার্টিং ইন্ডেক্স, মানে পরবর্তী আরও ছোট না আসা পর্যন্ত আর কি, আর সমান হলে আমাদের ওয়াই সহ চেক করবে এবং ওইটাকে স্টার্টিং ইন্ডেক্স করে দেবো। তো এই লুপটা আমাদের কি ফাইনালি সবচেয়ে ছোট বা স্টার্টিং ইন্ডেক্সটা আমাদের রিটার্ন করে দিই, মানে ভ্যালু স্টার্টের মধ্যে রেখে দিবে এবং সেটা আমরা কি রিটার্ন করে দিব। রিটার্ন স্টার্ট, ও আচ্ছা, এখানে তো আমরা ইন্ডেক্সই রিটার্ন করতেছি, আমরা তো তার ডাবল লাগবে না, আমরা ইন্টই রিটার্ন করব। সো রিটার্ন করলে আমাদের এই রিটার্ন যে করলাম সেটা অবশ্যই একজন কালেক্টর থাকা লাগবে, তাই না। দ্যাট মিনস ফাইন স্টার্ট, আচ্ছা অ্যাকচুয়ালি ফাইন স্টার্ট এইখান থেকে কল দিতে হবে না, কারণ ফাইন স্টার্ট আমরা কোথায় কল দেবো, এখানে আমি কনভেক্স সালটা তৈরি করতেছি এমন জায়গা থেকে, ঠিক আছে। তো সেই ফাংশন থেকে, তো সেইটার জন্য আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে। কি ফাংশন, যেই ফাংশনটা আমাকে কনভেক্স হাল ভেক্টরটা দিয়ে দিবে। তো রিটার্ন টাইপ কি, আমার পুরো ভেক্টরটাই হবে আমার রিটার্ন টাইপ ভেক্টর। আচ্ছা, ওই ভেক্টরের মধ্যে তো আমি ইন্ডেক্সগুলো স্টোর করবো, তাহলে এগুলো ইন্টিজারই হবে। কনভেক্স, এই ফাংশনটা আমাদের কি কনভেক্স হাল ভেক্টরটা দিয়ে দিবে। তো এইখানে আমার কি কি পাস করা লাগবে, এই জিনিসগুলোই, কারণ আমাদের কাছে আছেই তো এই জিনিসগুলো, আর তো কিছু নেই। এইগুলো আমি পাস করে দিলাম, সে আমাকে ভেক্টর রিটার্ন করবে। এখন সেটার জন্য তো অনেক কিছু করা লাগবে আমাদের, কি যেই ভেক্টরটার মধ্যে অ্যাকচুয়ালি আমি রিটার্ন করব সেই একটা ভেক্টর নাম ধরে নেই, ভেক্টর ইন্ট হাল নাম দিলাম এইখানে। এইখানে এখন আমাদের কি করতে হবে, আচ্ছা যদি একটা মানে এস কেস আছে আর কি, যদি এন এর ভ্যালু 2 বা 2 এর ছোট হয়, এন এর ভ্যালু যদি 2 বা 2 এর ছোট হয়, দ্যাট মিন্স কি একটাই পয়েন্ট আছে অথবা দুইটা পয়েন্ট আছে। এখানে আমাদের কোনো চেক করার দরকার আছে, সরাসরি এই দাগটাই কি আমাদের কনভেক্স হাল না। অ্যাকচুয়ালি এটা কোনো কনভেক্স হাল তৈরি হয় নাই, মানে আমাদের হাল ভেক্টরটা এই দুইটা বা একটা যেই বিন্দু আছে এই বিন্দুটা হয়ে যাবে আর কি। তো সরাসরি ওই এস কেসটার জন্য আমরা একটা দিতে পারি যে ইফ এন ইজ লেস দ্যান ইকুয়ালস টু 2, তখন কি হবে, ওই ইন্ডেক্স দুইটাই সরাসরি পাস করে দেওয়া, তো কাহিনীর কোনো দরকার নাই এখানে। আমরা সরাসরি কি পাস করে দিব হাল ডট পুশব্যাক আই, তো আমাদের পুশ করা হয়ে গেল এবং আমরা সেটা কি রিটার্ন করে দেবো ওই ভেক্টরটা
এখানে রিটার্ন করে দেব, তাইলে এই ভেক্টরটা চলে গেছে, আমাদের নিচে আর কোড যাবে না, আমাদের এখানেই কাজ শেষ। বাট যদি এমন না হয়, অ্যাকচুয়ালি এমন হওয়ার পসিবিলিটি খুব কম, কারণ আমাদের মেইন কাজ তো উপরে আছে। তো এই কনভেক্সাল ভেক্টর বানানোর জন্য আমাদের প্রথম এলিমেন্টটাই তো থাকে স্টার্টিং পয়েন্ট, তাই না? স্টার্টিং এলিমেন্টটা কই পাবো? এই যে আমাদের সেই স্টার্টিং এলিমেন্ট পাবো আমরা ফাইন স্টার্টে। এই স্টার্ট ইকুয়ালস টু আমরা ফাইন স্টার্ট থেকে পাবো কি কি পাস করছিলাম, এক্স ওয়াই আর এন পাস করছিলাম। এই তিনটা ভ্যালু এখানে পাস করে দিলাম, এখান থেকে কি সে আমাকে একটা স্টার্টিং পয়েন্ট রিটার্ন করে দিছে, এবং স্টার্টের মধ্যে কি আমি রিটার্নটা পেয়ে গেছি। আর এখন এই স্টার্টটা আমাদের কি করতে হবে, কারেন্টের মধ্যে রেখে দিতে হবে না? এই স্টার্ট বিন্দুটাকে আমরা কারেন্টে রাখছি, আমাদের আরও দুইটা লাগবে, নেক্সট আর আই, ওইটা আমাদের লুপের মধ্যে আমরা পাবো। তো অ্যাকচুয়ালি ডু হোয়াইল লুপ চালাতে হবে আমাদের, কারণ কারণ ফাইনাল একটা কাজ হোয়াইল লুপ কীরকম হয়, যে কন্ডিশন ফিল আপ করলে তারপরেই কাজ শুরু হবে, ঠিক আছে? বাট এইখানে কথাটা হচ্ছে একটা কাজ হয়ে তারপরেই চেকিং শুরু করতে হবে, যার কারণে, কারণ আমরা যদি কাজগুলো করি তাহলে দেখা যাবে এই যে প্রথমেই হাল ডট পুশব্যাক আমাদের কি, ওই কারেন্টটা কি আমাদের হালে ঢুকে যাবে না? কারেন্ট যে আছে এ তো মাস্ট মাস্ট কি আমাদের হাল ভেক্টরের পার্ট। সো সেটাকে আমি ঢুকাই দিলাম, এবং একটা ইন্ট নেক্সট পয়েন্টার রাখছি। নেক্সট পয়েন্টারের মধ্যে কি মানে নেক্সট ভেরিয়েবলের মধ্যে কি -1 রাখবো, এটা তো বলাই আছে। এখন আমাদের কাজ শুরু, চেকিং। আমরা নেক্সট তো রাখলাম, আরেকটা লাগবে কি, আই লাগবে না, সেটার জন্য আমরা লুপ চালাবো। ফর ইন্ট আই ইকুয়ালস টু 0, আই ইজ লেস দ্যান n, আই প্লাস প্লাস। তো এইখানে কি করতে হবে, ইফ প্রথম একটা কন্ডিশন, যেই বিন্দুটা আমাদের কারেন্টে আছে সেটা যদি আবার এইখানেও হয়, আমরা কি কারেন্টটাকে দুইবার ধরবো না? তেমন হলে কন্টিনিউ করে দেওয়া, অর্থাৎ আমাদের আগানোর দরকার নেই। অর্থাৎ আমি P0-তে যখন আসি, আমি অবশ্যই P0-র সাথেই P0-র কোনো তুলনা করব না, কারণ ও তো নিজেই। সো সেম হলে আই যদি কারেন্টের সমান হয় তাহলে ওটা কন্টিনিউ করে দাও, ওইটা নেওয়া লাগবে না আমাদের। এবার ইফ নেক্সট ইকুয়ালস টু -1, এই শর্তের মানে কি? অর্থাৎ এই যে নেক্সটের মধ্যে আমি -1 দিছিলাম, মানে কি এর মধ্যে আমি নতুন করে কোনো কোনো বিন্দু এখনো বসাই নেই। সো এই কন্ডিশন মানে কি, আমি এখনো নেক্সটের মধ্যেই কিছু ঢুকাই নাই, আই তো পরে সিলেক্ট করবো, আগে তো নেক্সট সিলেক্ট করতে হবে আমাদের। যেহেতু কারো এখনো বসাই নাই, তাহলে নেক্সটের মধ্যে এখন এই আইটাকে বসাই দাও, প্রথম যাকে পাইছি। দ্যাট মিনস আমরা যদি এটার সাথে তুলনা করি, আমাদের স্টার্টিং কে ছিল P9 ছিল, অবশ্যই আমাদের স্টার্টিং ছিল এখানে P9। তো প্রথম আমরা যখন i সমান 0-তে যাব, i0 চেক করলেই কি হয়ে যাবে, সে তো i সমান কারেন্ট না, কারণ কারেন্ট তো আমাদের 9-তে আছে। i0 চেক করলেই সে কি পেয়ে যাবে, নেক্সটের ভ্যালু -1, তাহলে কি আমাদের P0টা হবে প্রথম ভ্যালু, বা আমাদের যে PQR এর জন্য যে এটা আমাদের কিউ ভ্যালু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নেক্সট ভ্যালুটা হলো। নেক্সট ওরে দিয়ে দিলে তার নিচের কন্ডিশনে যেতে হবে না, কন্টিনিউ করে দাও যে আমাদের নেক্সট ফাইন্ড করা হয়ে গেছে, এবার আমাদের আই ফাইন্ড করা লাগবে। অর্থাৎ এই লুপটা চলতে থাকবে, অর্থাৎ 0-তে 0 বসে গেল নেক্সটের মধ্যে, এবার আমাদের একটাকে 1 লাগবে, কারণ আমাদের এই এক্সাম্পল অনুযায়ী কি আমাদের 9 হচ্ছে স্টার্টিংয়ে, নেক্সট বসাই দিছি আমরা কি নেক্সটে, এবার আইতে বসতে হবে 1, তো সেটার জন্য তো আবার নতুন করে লুপ আসতে হবে, আই তো বাড়তে হবে। সো এখান থেকে নেক্সটের এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো, নিচের কন্ডিশনগুলোকে আমাদের আই ফাইন্ড করার জন্য, নেক্সট ফাইন্ড করার জন্য না। এইবার আই ফাইন্ড করতে হলে আমাদের শর্ত কি, শর্ত হচ্ছে এমন, কোন আইটাকে আমরা নিব, আইটাকে নিব নাকি নিব না, এটার জন্য কি লাগবে, আমাদের শর্তই হচ্ছে যে আমাদের ক্রস প্রোডাক্ট নেগেটিভ হইতে হবে, ক্রস প্রোডাক্ট নেগেটিভ হওয়া লাগবে। তো সেইটার জন্য আমাদের কি একটা অবশ্যই আগে ক্রস প্রোডাক্ট বের করে দেবে এমন একটা ফাংশন লাগবে, ডাবল ক্রস নাম দিলাম, কি কি লাগবে, ডাবল x1, ডাবল ডাবল y1, এইভাবে করে আমাদের x2 y2 x3 y3ও দরকার। x2 y2 x3 y3, এই ভ্যালুগুলো পাস করলে, ওই যে শুরুতে আমি কিন্তু অলরেডি এটা দেখাই ফেলছি, যে তিনটা ভেরিয়েবলেরই, অর্থাৎ মানে তিনটা পয়েন্টের কারেন্ট, নেক্সট আর আই, এই তিনটা পয়েন্টেরই যদি আমি কি করি, বিন্দুগুলা পাঠাই দেই, এই ক্রস কি আমাদের ক্রস প্রোডাক্টটা রিটার্ন করবে। রিটার্ন কি ছিল, সূত্র কি ছিল, একদম অর্থাৎ x1 y2, x1 মানে কি আমাদের প্রথম তুলনা, প্রথম তুলনা মানে হচ্ছে x মানে 2 এর সাথে 1 এর তুলনা, সো x2 মাইনাস x1 ইন্টু y2 ছিল, y2 মানে কি আমাদের সেকেন্ড তুলনাটা, তো y2 মিনস y3 এর সাথে y1, অর্থাৎ ঠিক আছে, এইভাবে মাথায় রাখলে হবে। এটার জন্য এখন ওই
হাতে কলমে বসে বসে তো আমরা ভেক্টর বানাবো না, এত কাহিনী করার সময় নেই তো আমাদের, তাই না? সো সেমভাবে x2 y1, x2 মানে কি x3 মাইনাস x1 ইন্টু y1 মিনস y2 মাইনাস y1। এটা করলেই কি আমাদের ক্রস প্রোডাক্টের কাজ শেষ। এবার ক্রস প্রোডাক্টটা আমরা এইখান থেকে চেক করার জন্য পাঠাবো। ক্রস প্রোডাক্ট সিপি, আচ্ছা কম্পিটিটিভ প্রোগ্রামিং হয়ে গেছে। আচ্ছা এই সিপি কি কি আমাদের দেবে? এই ক্রস ফাংশনের মধ্যে আমি সবগুলো ভ্যালু পাঠিয়ে দিব। কাকে কাকে পাঠাবো? কারেন্টের এক্সকে পাঠাবো, কারেন্টের ওয়াইকে পাঠাবো, কারেন্টগুলোকে আমাদের x1 y1। এরপরে আমাদের কি পাঠাইতে হবে? এক্স অফ নেক্সটকে পাঠাইতে হবে, ওয়াই অফ নেক্সটকে পাঠাবো, মানে প্রত্যেকটা কি আমাদের এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু পাঠিয়ে দিতে হবে না? তো সেম ভাবে এক্স অফ আই, ওয়াই অফ আই, এই ভ্যালুগুলো কই থেকে পাইতেছে? এই যে এই ভ্যালুগুলাই কিন্তু যাচ্ছে, ঠিক আছে? যে কারেন্ট যে আছে, কারেন্ট হচ্ছে এটা আছে এই -1,3, এই কারেন্টের সাথে নেক্সট আমাদের যে আছে 0তম এই 0.5, আর আই হিসেবে কি যে 1,3 পাস হচ্ছে। সবগুলা পাস হলে একটা ক্যালকুলেশন হয়ে আসবে, মানে আমাদের ক্রস প্রোডাক্টটা রিটার্ন করে দিছে। এবার ওই ক্রস প্রোডাক্টকে আমাদের চেক করতে হবে না? ইফ ক্রস প্রোডাক্ট কি হয়, ক্রস প্রোডাক্ট যদি 0-র চেয়ে ছোট হয়। এখন এইখানে স্যার যেটা করছে, বা অ্যাকচুয়ালি যেটা হয় আমাদের যেহেতু ডাবল ভ্যালু, এমন হইতে পারে আমাদের কোনো সময় যে আমাদের ভ্যালুটা এমন আসলো যে কি বলে -0.00001 বা 2 এমন হইতে পারে, ঠিক আছে? এইটারেও আমরা অ্যাকচুয়ালি কি করি, মানে 0 হিসেবেই চিন্তা করি, ঠিক আছে? অর্থাৎ এর চেয়ে যদি ছোট হয়, মানে আমরা সরাসরি 0 থেকে ছোট না ধইরা -0.0000 এমন কিছু একটা থেকে ছোট চিন্তা করি, তাইলেই সেটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ। তো এটাকে আর কি 0 বইলাই বলা, মানে ধরা যায়। সো যার কারণে মাইনাস ইপিএস নামে একটা রাখছে। ইপিএস কি? ইপিএস হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল যেটার মধ্যে স্যার একটা ভ্যালু রাখছে, আমরাও রাখি। ডাবল ইপিএস ইকুয়ালস টু 1e মাইনাস 9, অর্থাৎ 10⁻⁹কে রাখলাম। তো আমরা দেখব -10⁻⁹, অর্থাৎ -0.801। এইটার চেয়ে কি কি হয়? 8টা 0 না 9টা 0, এইটার চেয়ে কি কি হয়? ছোট হয়। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ ভ্যালু। আর যদি সে নেগেটিভ হয়, আমরা তো নেগেটিভই খুঁজতেছি, নেগেটিভ হলে কি নেক্সটের ভ্যালু অবশ্যই আই হয়ে যাবে, নেক্সটের ভ্যালু আই হয়ে যাবে। আর যদি দেখি যে নেগেটিভ হয় নাই, নেগেটিভ হয় নাই মিন্স কি, তার মানে কি পজিটিভ হয়েছে? না, আমরা পজিটিভটা চেকই করবো না, পজিটিভ তো আমরা ইগনোর, সরাসরি ইগনোর। তো আরেকটা ভ্যালু জাস্ট হবে এলস ইফ ফ্যাপস অফ সিপি ইজ লেস দেন ইপিএস। এটার মানে কি, এবিএস ছিল হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ ইন্টিজার বা ইন্টিজার টাইপ যেসব ভ্যালু, এগুলো যদি নেগেটিভ ভ্যালু হয়, অ্যাবসলিউট দিলে কি আমাদের পজিটিভ হয়ে যায়। বাট এই ডাবলের ক্ষেত্রে ফ্যাপস ইউজ করা লাগে আর কি, ডাবল ভ্যালুকে পজিটিভ বানানোর জন্য, এটাই আর কিছু না। তো এইটা এইভাবে চেক করার দরকার কি, কারণ সেমভাবে যেমন -0.001 যদি ধরা হবে, সেমভাবে কি 0.00001 এইটারেও কি ধরা হবে, এইটারেও কি বলে যে 0ই ধরা হবে। সো আমাদের যদি হইতে হয়, মানে মানে 0 হবে কি, শুধুমাত্র 0 হইলেই যে 0 হবে তা না, এই 0.001-এর ছোট হইলেও কি আমরা ওটারে 0 চিন্তা করব। তো যার কারণে যে ইপিএস এর চেয়ে ওই পজিটিভ ভ্যালুটা কি, অর্থাৎ এটা মিন 0 থেকে 0.00001-এর মধ্যে যারা আছে এই সবাইরই কি আমরা 0 হিসেবেই কল্পনা করব। এটাই হচ্ছে পজিটিভ ভ্যালু কি ইপিএস এর কি বলে, চেয়ে ছোট হইলে এইটা হবে, ঠিক আছে? সো এমন যদি হয়, দ্যাট মিন্স কি তারা আমরা কি কোলিনিয়ার ধরবো। কোলিনিয়ার হইলে কি হবে, আমার আগে ডিস্টেন্স ক্যালকুলেট করা লাগবে। যে আইটা তো আমি কোলিনিয়ার ধরলাম, তাহলে এই নেক্সট আর আই কোনটাকে আমি নেক্সট ধরবো, যে দূরে আছে তাকে আমি নেক্সট ধরবো। তাইলে সেইটার জন্য তো আমরা ডাবল এই মানে ডিস্টেন্সটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই একটা আবার ফাংশন লাগবে। তো আমরা ডাবল
ডিস্টেন্স নামে একটা ফাংশন নিলাম, সেখানে আমাদের কি কি পাস করা লাগে? এখন কি আমাদের 3টা লাগবে? না, আমাদের এখন 2টা হলে হবে, কারণ আমরা 2টা বিন্দুর মধ্যেই চেক করব কে দূরে আছে। তো এই বিন্দুগুলো আমরা নিয়ে নিলাম। মানে এখানে কাকে কাকে পাঠাবো আমরা? নেক্সট আর আইকে পাঠাবো, কারেন্টকে পাঠানোর দরকার নেই। আমরা শুধু দেবো নেক্সট আর আয়ের মধ্যে কে দূরে আছে, যে দূরে আছে তাকেই নেক্সট বানাই ফেলো। তো এটার জন্য আমাদের কি লাগে? আমাদের লাগবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার। তো আমরা আচ্ছা আগে স্যারের মতোই করি, x1 মাইনাস x2 রে একটা ভেরিয়েবলে রাখলাম, আবার dy এর মধ্যে রাখলাম y1 মাইনাস y2 কে। এখন কি করব? রিটার্ন x1 dx ইন্টু dx প্লাস dy ইন্টু dy। এটার মানে কি? x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার আমরা পাঠাই দিছি, ঠিক আছে? তো এটা পাঠাইলে কি লাভ? আমরা কেন রুট করলাম না? মানে রুট অ্যাকচুয়ালি দরকার নাই যদি একটা বড় ভ্যালু হয়, ঠিক আছে? মানে এদের ডিস্টেন্স রুট করলে যেই তুলনাটা হবে এখানে কি, মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা তো তুলনা করতেছি দুজনে, তাই না? অর্থাৎ 5 6 থেকে বড়ই, সেটা স্কোয়ার করলেও বড়, স্কোয়ার না করলেও বড়, ঠিক আছে? সো মানে রুট করলেও বড়, রুট না করলেও বড়। আমরা যেহেতু ডাবলই রিটার্ন করতেছি, দ্যাট মিন্স আমরা রুট যদি 5 করি, আমরা রুট 5 করলে রুট 5-এর অ্যাকচুয়াল যেই ভ্যালু 2 পয়েন্ট এই কী হবে যাই হোক সেটা, আর রুট 4 রে করলে তো অ্যাকচুয়ালি 2 আসবে। এই দুইটা অবশ্যই আলাদা আলাদাই আসবে যেহেতু আমরা ডাবলই রিটার্ন করতেছি। সো এটার জন্য আমাদের রুট করে দেওয়া লাগবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমরা শুধু স্কোয়ার তুলনা করলেও চলবে। সো যদি কি হয়, এরা 0 এর কাছাকাছি হয়, আমাদের কি দুইটা ডিস্টেন্স রাখলাম। আমরা ডিস্টেন্স 1 আর ডিস্টেন্স 2 ক্যালকুলেট করব। তো ডিস্টেন্স 1 এর ক্ষেত্রে কি হবে? ওই ডিস্টেন্সের মধ্যে আমরা দুইটা ভ্যালু পাঠাবো, একটা হচ্ছে কারেন্টের সাথে নেক্সটের, একটা হচ্ছে কারেন্টের সাথে আই এর। তো দেখবো কে দূরে আছে। তো এক্স অফ কারেন্ট কমা ওয়াই অফ কারেন্ট, এক্স অফ নেক্সট, নেক্সট না আই দিয়ে আগে, কারণ বড় হইলে যাতে আমরা কন্ডিশনে বসাই দিতে পারি। এটা হচ্ছে একটা পাঠাইলাম। আরেকটা পাঠাবো কি, ডিস্টেন্স 2, কপি করি। আরেকটা হচ্ছে ডিস্টেন্স 2, যেখানে আমি কারেন্টের সাথে নেক্সটকে পাঠাবো, নেক্সট। তো আমাদের কন্ডিশন কি ছিল? এখন যে আইটা আছে, মানে যে ভেরিয়েবল বারবার চেঞ্জ হচ্ছে, সে যদি বড় হয়, মানে আমাদের যে কোলিনিয়ার পয়েন্ট আমরা এখন পাইলাম, সে যদি বড় হয়, অর্থাৎ ডিস্টেন্স 1 যদি বড় হয়, ডিস্টেন্স 1 ইজ ডিস্টেন্স গ্রেটার দেন ডিস্টেন্স 2, এটা যদি হয় তাইলে কি আমরা নেক্সটকে আই করে দিব। নেক্সটটা নেক্সট থাকবে না, নেক্সট এখন আইতে চলে যাবে এবং আই অন্য কিছু হওয়ার জন্য ঘুরতে থাকবে আবার, ঠিক আছে? তো এই হচ্ছে কন্ডিশন, যে মাইনাস হলে সরাসরি নেক্সট আই, আর কোলিনিয়ার হইলে যে বেশি দূরে সেই নেক্সটটা হচ্ছে আই। এই কন্ডিশনগুলো চেক করবে। আর এই পুরা লুপ শেষ হওয়ার পরে, পুরা লুপ, আচ্ছা আমাদের এই ডু হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কতক্ষণ চলবে? ডু হোয়াইলে কিন্তু আমাদের কন্ডিশন দিতে হয় এখানে আগে। কতক্ষণ চলবে এটা? যতক্ষণ না কারেন্ট স্টার্টের সমান হচ্ছে, এটাই না কথা? মানে যখন ফাইনালি একটা আই সিলেক্ট হবে, সে কি স্টার্টটাই সিলেক্ট হয়ে যাবে, তার মানে কি তখনই ক্লোজ হয়ে যাবে। আর তার আগে আমাদের কি করতে হয়? কারেন্টটাকে নেক্সট করে দিতে হবে, কারেন্ট হয়ে যাবে নেক্সট। কারণ কি, এই যে এইখানে আমরা কি এই পুরা লুপ থেকে কি আমরা একটা নেক্সট পয়েন্টার, মানে নেক্সট বিন্দুটা ফাইন্ড করতেছি। যেই বিন্দুটাকে ফাইন্ড করলাম সেটা কি আমার এখন নতুন কারেন্ট হয়ে যাবে না? আমরা তো এটাই দেখছি যে আমরা নেক্সট খুঁজতেছি খুঁজতেছি খুঁজে এইটারে পাইছিলাম। এখন কি এই নেক্সটটাই এখন হয়ে যাবে আমার কি কারেন্ট। এইটা কারেন্ট হবে এবং বাকিগুলোরে আমরা আবার খুঁজতে থাকবো। তাহলে বাকিগুলোরে যদি খুঁজতে থাকি, তাহলে কারেন্ট করলাম নেক্সটে, এবং সেই কারেন্টটা কি এখন যে পয়েন্টটা পাইছি এটা অবশ্যই কি আমাদের হাল ভেক্টরে ঢুকবেই। সো যখন এটা আমি কারেন্ট বানাই ফেলছি, সো আমার এখানে তো কন্ডিশন দেয়া আছে পুশ ব্যাক কারেন্ট। সো এটাকে পুশ করে ফেলবে, নেক্সট আবার -1 হবে, আবার সেম প্রসিডিউর পুরাপুরি কি চলতেই থাকবে। তো পুরা ডু হোয়াইল লুপ শেষে কি আমাদের হাল ভেক্টরটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ফাইনালি রিটার্ন হাল করে দিব। এটা করলে কি আমাদের
কনভেক্স হালের যেই বিন্দুগুলা আছে সবগুলা বিন্দু আমার চলে গেছে ভেক্টরের মধ্যে। এখন জাস্ট আমাদের প্রিন্টিং এর পালা। তো আমরা যে ভেক্টরটা বানাইলাম ওইখানে সেটাকে তো মেইন থেকে কল দিতে হবে। তো আমরা একটা হাল নামক ভেক্টরের মধ্যে কি করলাম, ওই ফাংশনটাকে কল করলাম, যে ওই ফাংশন থেকে যে ভেক্টরটা রিটার্ন হবে সেই ভেক্টরটাকে আমি কি এই হাল নামের মধ্যে স্টোর করলাম। এবার আমি প্রিন্ট করব সেটা, কনভেক্স হাল এই লেখাটা প্রিন্ট হয় তারপরে যাতে প্রিন্ট করে। তো এবার প্রিন্টিং এর জন্য আমরা কি করতেছি, আই থেকে কতগুলো লুপ চালাবো, ওই যে হালের মধ্যে যতগুলো পয়েন্ট আসছে ততগুলো না, হালের সাইজ তো আমরা জানি না, তো হাল ডট সাইজ করে দিলাম, অতক্ষণ লুপ চলবে। এবং আমাদের কি, আমরা এগুলো ইন্ডেক্সগুলো স্টোর করছি, আমরা কোনো ভ্যালু স্টোর করি নাই। সো আমাদের চেক করতে হবে ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো সিরিয়ালি, অর্থাৎ এই যে হাল অফ আই, এইটা মানে হচ্ছে হালের মধ্যে যেই ভ্যালুটা আছে অর্থাৎ ইন্ডেক্সটা আছে সেটাকে আমি আইডিএক্সের মধ্যে রাখলাম। তো এইখানে আমাদের কাজ হচ্ছে চিত্রের মতো আর কি আমরা প্রিন্ট করব, এই যে পি অফ আইডিএক্স, আইডিএক্স কত হবে, লাইক আমার হালের মধ্যে এমন আসছে যে আমাদের সিরিয়াল কি 901 এভাবে ছিল না, অর্থাৎ আমার হালের মধ্যে সাপোজ এমন আছে 9 আছে, 0 আছে, 1 আছে, 5 আছে, 3 আছে, এমন আছে। তো আমার এই প্রথমে আই এর মান যখন 0, হাল অফ আই কত হয়ে যাবে 9, দ্যাট মিন্স প্রথম প্রিন্ট হবে আমাদের P9, P9 প্রিন্ট হবে, এইখানে যে বিন্দুটা প্রিন্ট হবে, কোন বিন্দু, ওই যে ওই ইন্ডেক্সে এক্স এর ভ্যালু কত আছে, এক্স অফ ইন্ডেক্স আর ওয়াই অফ ইন্ডেক্স, এগুলো প্রিন্ট হয়ে যাবে। তো প্রত্যেকবার মানে প্রত্যেকটা বিন্দুতে যাবে এবং তাদের এক্স ওয়াই এর ভ্যালু প্রিন্ট হবে। তার মানে কি আমার সিরিয়ালি এই যে এই বিন্দুগুলো আমাদের প্রিন্ট হইতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি, আমরা যেটা এক্সপেক্ট করতেছি। আর একটা তীর চিহ্ন দিব, তীর চিহ্ন আমরা এই কন্ডিশন দেওয়ার কারণ হচ্ছে একদম লাস্ট ভ্যালুর পরে যেন একটা তীর চিহ্ন না আসে আর কি, যখন কি হাল ডট সাইজের আই ইজ লেস দেন হাল ডট সাইজ পর্যন্ত লুপটা চলবে, তাহলে হাল ডট সাইজ -1 এর চেয়েও যখন কম থাকবে ততক্ষণ কি আমাদের এটা প্রিন্ট হতে থাকবে। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের কোড। এনএল অ্যাকচুয়ালি নিউ লাইন আর কি, আর এখানে ডিফাইন করা আছে এনএল হচ্ছে নিউ লাইন। সো এটাই হচ্ছে আমাদের ফুল কোড কনভেক্সালের। যদি আমরা এটা রান করি, যদি এরর না থাকে আর কি কোনো, আই গেস পাস করবে, হ্যাঁ পাস করছে, অর্থাৎ ঠিকঠাকভাবে আমাদের কি সবগুলা প্রিন্ট হয়েছে। তো এই হচ্ছে টোটাল আমাদের কি জার্ভিস অ্যালগরিদম, যেটা এটা হচ্ছে আমাদের একটা অ্যালগরিদম গেছে। এই স্লাইড কিন্তু টোটালি শেষ হয় না, এটা স্লাইড আমরা 47 পেজে আছি মাত্র, 81 পেজের স্লাইড, অর্থাৎ গ্রাহাম স্ক্যান এই অ্যালগরিদম টোটালি এখনো বাকি আছে, এটা আরও নতুন কিছু আসবে, সেটা নিয়ে অবশ্যই নেক্সটে, আমি এখনো পড়িনি এটা। সো এটা নিয়েও এমন আর একটা ক্লাস আমার বানাইতে হবে। সো এটা বুঝতে পারলে কিন্তু এইটা খুব একটা কঠিন না, কারণ একদম আমরা যা পড়ছি, যেই প্রসেস ফলো করছি হুবহু ইমপ্লিমেন্ট করছি, কোনো এক্সট্রা কিছুই করি নাই। সো এটা নিজেরা একবার ভালোভাবে বুঝা একবার ইমপ্লিমেন্ট নিজে করলেই ক্লিয়ার হয়ে যাবে একদম, আশা করি। তো নেক্সটে আবার গ্রাহাম স্ক্যান অ্যালগরিদম নিয়ে আসবো। আপাতত আল্লাহ হাফেজ।